ওকে গাইস, সো তাহলে আমরা দেখি তাহলে আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিলস এন্ড ইকুয়েশনস অফ ভেরিয়াস ফ্লিপ ফ্লপ। তার মানে হচ্ছে আমরা যে তিন ধরনের ফ্লিপ ফ্লপ শিখেছিলাম, একটি হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, একটি ছিল হচ্ছে আপনাদের ডি ফ্লিপ ফ্লপ শিখেছিলাম আমরা। সো ডি ফ্লিপ ফ্লপের জন্য যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেটা হচ্ছে আপনাদের এখানে দেওয়া আছে যে কিউটি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ডি। এখন হয়তোবা আপনারা অনেকেই ভুলে গিয়েছেন যে কিউটি প্লাস ওয়ান জিনিসটা কি। আমি একটু আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য একটু খুব সংক্ষিপ্ত পরিসরে একটু দেখাচ্ছি যে আপনাদের ফ্লিপ ফ্লপের ব্যাপারটা। সো আপনারা যে ডি ফ্লিপ ফ্লপটা দেখেছিলেন সেটা দেখতে এরকম কিছু একটা ছিল। আমি জাস্ট বিভিন্ন ইয়াগুলা উল্লেখ করে দিচ্ছি আপনাদের যে এই এই পয়েন্টটাকে বলা হয় ডি ফ্লিপ ফ্লপের ইনপুট। এই পয়েন্টটাকে বলা হয় যে অ্যারো সাইন যেটা দেওয়া আছে এটাকে বলা হয় ডি ফ্লিপ ফ্লপের ক্লক। এই পিনটাকে বলা হয় বা এই আউটপুটকে বলা হয় ডি ফ্লিপ ফ্লপের আউটপুট বা কিউ টি। এটাকে বলা হয় কিউ টি, কিউ অফ টি, ঠিক আছে? বা প্রেজেন্ট স্টেট বলা হয়। নিচে দেখেন লেখা আছে কিউ টি মানে বোঝাচ্ছে প্রেজেন্ট স্টেট। আর এটাকে বলা হয় কিউ বার টি, ঠিক আছে? বা কিউ প্রাইম টি, ঠিক আছে? দ্যাট মিনস কিউ টির অপোজিট, ঠিক আছে? এখন কিউ টি আচ্ছা, আপনাদের কি কথা, আপনার কি ইয়া দেখতে পাচ্ছেন? স্লাইড দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। জি স্যার। আর কথাও শোনা যাচ্ছে, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, একজন আচ্ছা একজন হচ্ছে রিপ্লাই দিল যে দেখা যাচ্ছে না আর কি। ওকে। স্যার বাফার করছে স্যার, কথা ও অনেক বাফার। ল্যাকচার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এটা তাদের নেট কেন? প্রবলেম, তাদের সমস্যা হচ্ছে স্যার, আমরা কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা কথা রিপিট হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো হচ্ছে তাই না? না স্যার, আপনার তো কোনো সমস্যা হচ্ছে না, পুরাই ক্লিয়ার ছিল। জি আচ্ছা স্যার, আচ্ছা আপনারটা শোনা যাচ্ছে ঠিক মতোই। আচ্ছা তাদের আচ্ছা, নেট কোনো প্রবলেম? প্রবলেম, তারাই তো শুনতে পাচ্ছে কম। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। তাহলে আমি বুঝতে পেরেছি একটু নেটের যাদের প্রবলেম আছে তাদের একটু সমস্যা হচ্ছে আর কি, তাই তো? আচ্ছা, আমি আস্তে ধীরে আগাই তাহলে, ঠিক আছে? আমি আস্তে ধীরে আগাচ্ছি। সবাই সবার মাইক্রোফোনটা মিউট করে নেন তাহলে সুবিধা হবে। সবাই সবার মাইক্রোফোনটা মিউট করে নেন তাহলে সুবিধা হবে, ক্লাস পার্টিসিপেট করতে সুবিধা হবে। ও, আচ্ছা, এখনো ওকে, আচ্ছা ঠিক আছে। যেটা আমি বলছিলাম, সো যে এটা হচ্ছে আপনার সেই ডি ফ্লিপ ফ্লপের সিম্বলটা। ডি ফ্লিপ ফ্লপটা দেখতে এরকম কিছু একটা, যেখানে আমার এই চারটা পিনের বর্ণনা আমি দিলাম। অনেক ডি ফ্লিপ ফ্লপে রিসেট নামে একটি পিন থাকতে পারে নিচের দিকে, তারপরে সেট নামে আরেকটি পিন থাকতে পারে উপরের দিকে, যেমনটি 7474 ডি ফ্লিপ ফ্লপ আইসিতে রয়েছে। যারা আমার সাথে ল্যাব ক্লাসটি করেছে অলরেডি, তারা অলরেডি সেই ধরনের ফ্লিপ ফ্লপের সাথে পরিচিত হয়ে গেছে। আর দুইটা সেকশনই মোটামুটি এই কাজটা করেছে। যেমন একটি সেকশন হচ্ছে এই নতুন করে অনলাইনে করেছে, আর সেকশন বি যেটা সেকশন বি করেছিল হচ্ছে ফেস টু ফেস, হচ্ছে ল্যাব ক্লাসে ইমপ্লিমেন্ট করেছিল ডি ফ্লিপ ফ্লপ দিয়ে। সো দুই সেকশনই মোটামুটি কভার করা আছে। আর বি সেকশনের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে পারি, যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে যে আপনারা ক্লাস করেছেন, ভুলে যাওয়াটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমি একটা জিনিস সাজেশন দিতে পারি আপনাদেরকে। আমি এই সেকশনের যে ভিডিওটা করেছি ল্যাব ক্লাসের, সেই ভিডিওটা আপনারা রিভিউ করে দেখতে পারেন। রিভিউ করে দেখলে আপনাদের সুবিধা হবে। আমরা তো স্যার এতে আমি এটা হচ্ছে বি সেকশনের জন্য বলেছি যে বি সেকশনের যারা
ইউআইইউ তে ল্যাব করেছিলেন, অনেকদিন হয়ে গিয়েছে, ভুলে গিয়েছেন হয়তোবা, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যে যদি ভুলে যেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই সেকশনের যে সাথে আমি যে ক্লাসটা নিয়েছি অনলাইনে সেটার ভিডিওটা অ্যাভেলেবেল ইউটিউবে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন রিভিউ করার উদ্দেশ্যে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো এটা রিলেটেড দুটো ভিডিও দেয়া আছে, আমি ভেঙে ভেঙে দুটো ভিডিও করে দেখিয়েছি। ওখানে একটা ভিডিওতে এক্সপেরিমেন্ট 7 এবং 8 নিয়ে ডিসকাস করা আছে, এবং আরেকটা ভিডিওতে এক্সপেরিমেন্ট 8 এর এইচডিএল নিয়ে ডিসকাস করা হয়েছে। এবং আপনার বাসায় কিভাবে সাইলোস নামক যে সফটওয়্যারটা আমি আপনাদের ইএলএমএস এ দিয়েছি, সেই সফটওয়্যার দিয়ে আপনারা এইচডিএল প্র্যাকটিস করতে পারেন সেটারও একটা ধারণা দেয়া আছে। শুধু তাই নয়, আপনাদের প্রোটিয়াস দিয়ে কিভাবে সার্কিট সিমুলেট করতে হয় সেটারও একটা ধারণা দেয়া আছে। সো আপনারা দেখে নিলে আপনাদেরই সুবিধা হবে আর কি। ওকে, ফাইন। সো আমাদের আবার ফেরত আসি, আমরা ডি ফ্লিপ ফ্লপটা দেখতে এরকম কিছু একটা। সো এই আউটপুটটাকে বলা হয় কিউটি বা প্রেজেন্ট স্টেট। আর এখানে আমি দেখতে পাচ্ছি ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটাকে বলা হয় সেটা এখানে রয়েছে। তার মানে ডি ফ্লিপ ফ্লপটা কিরকম আচরণ করবে সার্কিটে সেটার একটা সংক্ষিপ্ত বর্ণনা। তার মানে ডি ফ্লিপ ফ্লপটা অনেকটা এরকম আচরণ করবে, কিউটি প্লাস 1 ইজ ইকুয়ালস টু ডি। এই কথাটার অর্থ দ্বারা আসলে আমরা কি বুঝি একটু বোঝার চেষ্টা করি। কিউটি প্লাস 1, দেখেন নিচে লেখা আছে, কথাটার অর্থ হচ্ছে প্রেজেন্টস নেক্সট স্টেট। তাহলে নেক্সট স্টেট বলতে কি বোঝাচ্ছে, বা এই কথাটার অর্থই বা কি দাঁড়াচ্ছে? কিউটি প্লাস 1 মানে নেক্সট স্টেট ইজ ইকুয়ালস টু ডি বলতে বোঝাচ্ছে যে পরবর্তী আউটপুটটা হবে ডিতে যা থাকবে তাই। এর কথাটার অর্থ এরকম কিছু একটা, খুব স্বাভাবিকভাবে যদি আমি ব্যাখ্যা করতে চাই আপনাদের কাছে, যে আমরা সাধারণত ডি ফ্লিপ ফ্লপের ইনপুটে ক্লক নামক একটি স্কোয়ার ওয়েভ দিয়ে থাকি। সেই ক্লক সিগন্যালটা আসলে আপনার, যেহেতু এটি একটি ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে এজে কাজ করবে। হয়তোবা এই ফ্লিপ ফ্লপের জন্য পজিটিভ এজ যেই বিষয়টা আমরা বলে থাকি, ঠিক আছে? সো ধরেন কথার কথা, আমি এই ইনস্ট্যান্টের কথা বলছি যেটা আমি ডাক দিলাম, ধরেন আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি, তাহলে বলে দিচ্ছি যে আমি এখন ধরেন এই জায়গাটায় অবস্থান করছি। এখন এই জায়গাটায় থেকে আমার কাছে যে আউটপুটটা রয়েছে, আমি যে আউটপুটটা দেখব সেটাকে বলা হয় কিউ অফ টি বা প্রেজেন্ট স্টেট বা বর্তমান আউটপুট। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারবো যে আসলে এই জায়গার আউটপুটটা কি। এই জায়গার আউটপুটটা হচ্ছে নেক্সট স্টেট বা কিউ টি প্লাস 1, যেটা কি আসলে হবে, আমি জানি আগে থেকেই জানবো যে যেটা আসলে হবে যে ডি তে যা দিব আমি সেটা সমান। তাহলে ব্যাপারটা আসলে এরকম যে আপনি কিউটি প্লাস 1 বা পরবর্তী আউটপুট বলতে বুঝাচ্ছেন যে নেক্সট স্টেট। তার মানে এখন দাঁড়িয়ে, তার মানে আমি যে ইনস্ট্যান্টে দাঁড়িয়ে আছি, এইখানে আমি যে ইয়াটা এঁকেছি, এই ইনস্ট্যান্টে দাঁড়িয়ে আমি যেমন বলতে পারছি যে আমার পরবর্তী আউটপুটটা কি হবে, পরবর্তী আউটপুটটা ডিতে যা থাকবে সেটাই হবে। তো এই ছিল আমার কিউটি প্লাস 1 এবং কিউটির একটা সাধারণ এক্সপ্লেনেশন। ওকে, সো কিউটি প্লাস 1 ইজ ইকুয়ালস টু ডি, খুব সহজ ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তারপরে জেকে ফ্লিপ ফ্লপের যদি আমি কথা বলি, জেকে ফ্লিপ ফ্লপেরটা হচ্ছে কিউটি প্লাস 1 ইজ ইকুয়ালস টু জে কিউ বার প্লাস কে বার কিউ। এখানে একটা জিনিস উল্লেখ্য, এখানে দেখেন আপনি কিউটি জেকে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে দেখেন এখানে শুধু কিউ উল্লেখ করা হয়েছে বা কিউ প্রাইম উল্লেখ করা হয়েছে। এই কিউ বা কিউ প্রাইম, যেই ডান দিকের কিউ বা কিউ প্রাইম উল্লেখ করা হয়েছে সেটা বলতে আসলে কিউ টি বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবার একটু আপনাদেরকে দেখাই একটা জেকে ফ্লিপ ফ্লপ দেখতে কিরকম। একটি জেকে ফ্লিপ ফ্লপ দেখতে এরকম কিছু একটা। ওকে, ঠিক আছে। সো এই কিউটা আসলে যেটা বললাম যে প্রেজেন্ট স্টেট, যেটা হচ্ছে লাগা কিউটি। আচ্ছা, সো এটা দেখতেই পাচ্ছি, এটার কিউটি প্লাস 1 বা পরবর্তী স্টেটের আউটপুটটা হবে জে কিউ বার প্লাস কে বার কিউ। এবং ফাইনালি আমাদের টি ফ্লিপ ফ্লপটা দেখতে অনেকটা এরকম কিছু একটা। ইনপুটটার নাম হচ্ছে টি, একটি ক্লক সিগন্যাল থাকবে, আউটপুট থাকবে এবং আউটপুটের কমপ্লিমেন্ট থাকবে। তো
অবশ্যই সেখানে রিসেট পিন এবং সেট পিন নামক দুটি আলাদা পিনও থাকতে পারে। এটা আপনার উপর নির্ভর করে বা ডিজাইনারের উপর নির্ভর করে যে সে কি ধরনের ফ্লিপ ফ্লপ নিচ্ছে। আগের মতোই এইখানেও দেখতে পাচ্ছি টি এক্স অর কিউ নামে একটি ফাংশনের কথা উল্লেখ করা হয়েছে। এখানে যে ফাংশনটি দেয়া রয়েছে সেই ফাংশনটি আসলে এই আউটপুটটি কিউটি। ঠিক আছে, তাহলে পরবর্তী আউটপুট ইজ ইকুয়ালস টু টি এক্স অর কিউ। কিউ বলতে কিউটি বা বর্তমান আউটপুট বোঝাচ্ছে বা বর্তমান স্টেট বোঝাচ্ছে। এবার পরিশেষে আমরা একটু ডিসকাস করব যে বিভিন্ন টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল। এটা খুবই স্বাভাবিক। আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেখলে ক্যারেক্টারিস্টিক টেবিল বের করা বা বোঝা খুব বেশি জটিল কিছু নয়। ডি ফ্লিপ ফ্লপের কথাটাই আমি যদি উপরে চিন্তা করি, এই ডি ফ্লিপ ফ্লপের মাঝখানের যে টেবিলটা রয়েছে দেখুন, ডি তে যদি 0 হয় কিউটি প্লাস 1 বা নেক্সট স্টেটে 0, ডি তে যদি 1 হয় কিউটি প্লাস 1 বা পরবর্তী স্টেটে 1। তার মানে এই জিনিসটাই এখানে আসলে তুলে ধরা হয়েছে এই ইকুয়েশনটাই। তার মানে ডি তে যা থাকবে পরবর্তী আউটপুট বা পরবর্তী স্টেট তাই হবে। এরপর এরপরে চলে আসি আমি জেকি ফ্লিপ ফ্লপ। জেকি ফ্লিপ ফ্লপের কথাটা যদি আমি বলি তাহলে এটাকে এরকম একটু দেখার চেষ্টা করি। জে কে ইনপুট কিউটি প্লাস 1 যদি বা পরবর্তী স্টেট যদি আমার আউটপুট হয়, যদি ইনপুটে 0 0 থাকে, অদ্ভুত এবং মজার ব্যাপার হচ্ছে ইনপুটে যদি 0 0 থাকে তাহলে কিউটি, কিউটি বলতে আসলে নো চেঞ্জ বোঝায়। নো চেঞ্জের অর্থ হচ্ছে পূর্ববর্তী যে আউটপুটটা ছিল সেই আউটপুটটাই চলবে, অথবা এভাবে চিন্তা করতে পারেন বর্তমানে যে আউটপুটটা আছে সেই আউটপুটটাই চলবে। ঠিক আছে, সো 0 1 বলতে কি বোঝায়? 0 1 বলতে আউটপুটটা 0 হয়ে যাবে, তার মানে পরবর্তী আউটপুট 0 হয়ে যাবে। 1 0 বলতে কি বোঝাচ্ছে? 1 0 বলতে বোঝাচ্ছে যে আপনার পরবর্তী আউটপুটটা 1 হয়ে যাবে এবং 1 1 এর ক্ষেত্রে আপনার পরবর্তী আউটপুটটা কিউ প্রাইম হয়ে যাবে। তো এই শেষের যেই স্টেটটা আছে সেটা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে অনেকটা এরকম, ধরেন আপনার কাছে বর্তমানে আউটপুটটা রয়েছে 1, তাহলে পরবর্তী আপনার যদি জে আর কে তে ইনপুট 1 এবং 1 হয়ে থাকে তাহলে পরবর্তী আউটপুটটা হবে তার কমপ্লিমেন্ট। তার মানে হচ্ছে বর্তমান যে আউটপুট 1 সেটার কমপ্লিমেন্ট, তার মানে 0 হয়ে যাবে আপনার পরবর্তী আউটপুট। তো এইভাবেই হচ্ছে আপনার জেকে ফ্লিপ ফ্লপ সার্কিটটি কাজ করে থাকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার আমাদের তো মানে ফ্লিপ ফ্লপটা স্যার আমাদের মানে এজ সেনসিটিভ, আমরা জানি ল্যাচ যেরকম হ্যাঁ লেভেল সেনসিটিভ, কিন্তু জে কে ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপটাও কি স্যার এজ সেনসিটিভে কাজ করবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি আবার স্যার একটু এটা যদি যে ডায়াগ্রাম যেটা আছে স্যার ওইটা যদি দেখায় দেওয়া হতো তাহলে আরেকটু ভালো হতো স্যার। এটা আসলে টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে দেখালে আপনারা আরো বরঞ্চ বেশি মনে হয় কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর জন্য আসলে আমি টাইমিং ডায়াগ্রামটা দেখাচ্ছি না। না ঠিক না, আছে, ও মনে হয় টাইমিং ডায়াগ্রাম বলতে স্যার ফ্লিপ ফ্লপ আর ল্যাচেরটা বোঝাচ্ছে টাইমিং ও আচ্ছা ডায়াগ্রামটা। আচ্ছা, ফ্লিপ ফ্লপ আর ল্যাচের টাইমিং ডায়াগ্রাম। আচ্ছা জি ঠিক স্যার। আছে, আমি তাহলে আচ্ছা আপনারা মিউট করার সময় তাহলে আমি জি একটা স্যার, যেটা ক্লাসে করানো হয়েছিল স্যার ওই ডি ফ্লিপ ফ্লপের টাইমিং যে মানে মেইন যে ডায়াগ্রামটা স্যার ল্যাচ আর ফ্লিপ ফ্লপের স্যার ওইটা অনেক ওকে কনফিউজিং স্যার, এটার আচ্ছা আচ্ছা কথা বলে। ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তাহলে ডি ল্যাচ এবং ডি ফ্লিপ ফ্লপের টাইমিং ডায়াগ্রাম। আচ্ছা তার আগে আমি একটা জিনিস উল্লেখ করে দিই, ল্যাচ বলতে এক ধরনের ডি ল্যাচ হচ্ছে লেভেল সেনসিটিভ বা লেভেলে কাজ করবে, আর ডি ফ্লিপ ফ্লপটা হচ্ছে এজ সেনসিটিভ যেটা নাকি এজে কাজ করবে। এখন আমি দেখি ডি ল্যাচ এবং ডি ফ্লিপ ফ্লপের টাইমিং ডায়াগ্রামটা। ধরেন আমি দুইটা ধরনেরই সার্কিট আঁকছি। এটা হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপ, এই যে অ্যারো সাইন দিয়ে আমি নিশ্চিত করলাম এটা ডি ফ্লিপ ফ্লপ, আর অ্যারো সাইন দিলাম না, ক্লক লিখলাম কথাটা, এটা দিয়ে আমি বুঝাচ্ছি এটা হচ্ছে আমার ল্যাচ। ওকে, সো ধরেন আমি দুইটার ক্লকই শর্ট করলাম এবং আমি আসলে ইনপুট একটা স্কোয়ার ওয়েভ এরকম কিছু একটা দিয়েছি এবং দুইটার ইনপুটে আমি এক্স নামক একটা ইনপুট প্রদান করলাম। ওকে, সো দুইটাই হচ্ছে আউটপুট কিউ, আমি কিউটা দেখতে যাচ্ছি, বললাম এই আউটপুটটা হচ্ছে এ এবং এই আউটপুটটা হচ্ছে বি। এইবার আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে আসলে সার্কিটটি অপারেট করে তাহলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন। তাহলে বোঝার চেষ্টা করি। তো ধরে নিই
আমার যে ক্লক সিগন্যালটা আমি স্কোয়ার ওয়েভটা দিয়েছি সেটা দেখতে অনেকটা এরকম কিছু একটা। ঠিক আছে, আর তারপরে রয়েছে আমার যে এক্স সিগন্যালটা, ধরেন এক্স সিগন্যালটা দেখতে অনেকটা এরকম কিছু। ঠিক আছে, এবং ফাইনালি আপনার এ, আমি চেষ্টা করব এ এবং বি আঁকার। আগে বুঝে নেই এ আর বি কি জিনিস। এ হচ্ছে ল্যাচ, প্রথমটা হচ্ছে ল্যাচ, পরেরটা হচ্ছে ফ্লিপ ফ্লপ, অ্যারো সাইন দেওয়াটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের দুটো আউটপুট। ওকে, তাহলে এই মুহূর্তে আমি তাহলে প্রথমেই আউটপুট আঁকার ক্ষেত্রে আমরা একটা কাজ খুবই কমনলি করে থাকি, সেটা হচ্ছে যে আপনার আঁকার সুবিধার জন্য আপনি এই প্রতিটি এজ বরাবর, ক্লকের প্রতিটি এজ বরাবর যদি আপনি দাগ টেনে নেন, এটা খুবই হেল্প করবে আপনাকে পরবর্তীতে আউটপুটটা ডিটারমাইন করার জন্য। সো আমি আউটপুটের আঁকার জন্য আমি দাগ টেনে নিলাম, এবার আমি আউটপুটটা আঁকবো। তাহলে এ তে আউটপুটটা কিরকম হয় বোঝার চেষ্টা করবো। আমি শুরুতেই দুটো জিনিস ধরে নিব, সেটা হচ্ছে ইনিশিয়ালি, তার মানে প্রথম প্রথম ইয়া আসার আগে দুটো ফ্লিপ ফ্লপেরই আউটপুটটা আমি ইনিশিয়ালি জিরো ধরে নিচ্ছি সুবিধার জন্য। আমি কি করলাম, জিরো ধরে নিলাম। তার মানে ক্লকের পজিটিভ এজ বলেন বা ক্লকের পজিটিভ লেভেল বলেন, যেটাই বলেন না কেন, সেটার জন্য আমি শুরুতেই কি করে নিলাম, যে দুইটা ফ্লিপ ফ্লপের জন্যই ইনিশিয়াল আউটপুটটাকে জিরো ধরে নিলাম। এখানে বলে রাখি একটা জিনিস, যে আপনারা যেই ডি ল্যাচটা দেখছেন আপনাদের এখানে, সেই ডি ল্যাচটা একটা পজিটিভ লেভেল ডি ল্যাচ। তার মানে এটা শুধুমাত্র পজিটিভ লেভেলে কাজ করবে। আর আপনারা যেই ডি ফ্লিপ ফ্লপটা দেখছেন সেটা একটি পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ, তার মানে শুধুমাত্র এটি পজিটিভ এজে কাজ করবে। তাহলে ডি ল্যাচ যেটা রয়েছে সেটা পজিটিভ লেভেলে কাজ করবে, তার মানে এই জায়গাগুলোতে কাজ করবে সে। ওকে, সো আমরা এখন একটু এটা আঁকার চেষ্টা করি। তো ইনিশিয়ালি জিরো ছিল। আচ্ছা দেখি, দেখেন পজিটিভ লেভেলে ইনপুটে যা আছে তাই চলে আসবে আউটপুটে। এখন এই জায়গাটায় পজিটিভ লেভেলে, এই জায়গাটায় আমি একটু দেখার চেষ্টা করি। দেখেন পজিটিভ লেভেল এই জায়গাটায় আমার ইনপুট এক্স এ কি আছে, ইনপুট এক্স এ আছে জিরো হয়ে ওয়ান হয়ে আবার জিরো হয়ে গিয়েছে। সো তাহলে এই হুবহু ছবিটাই আমাকে আউটপুটে আঁকতে হবে। প্রথমে জিরো হয়েছে, তারপর ওয়ান হয়ে, তারপর আবার জিরো হয়ে গিয়েছে। ওকে, এরপর আমি দেখতে পাচ্ছি যে আমার পজিটিভ লেভেল শেষ হয়ে গিয়েছে, তারপর নেগেটিভ লেভেল চলছে। সো এই নেগেটিভ লেভেলে তাহলে ডি ল্যাচ কিভাবে কাজ করবে, আগে যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই চলতে থাকবে। এখানে কিন্তু পজিটিভ লেভেল ডি ল্যাচের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দেই, যে আপনার যখন পজিটিভ লেভেলটা আসবে, এভাবে চিন্তা করবেন যে ইনপুট ডি থেকে ডি আর কিউ এর মধ্যবর্তী দরজা খুলে গিয়েছে, তার মানে ইনপুটে যা আছে আউটপুটে তাই গিয়েছে, তাই এখানে ঘটেছে। এটা পজিটিভ লেভেলের ক্ষেত্রে। পজিটিভ লেভেল বাদে যাই আসুক না কেন ডি ল্যাচের ক্ষেত্রে ইনপুট আর আউটপুটের মধ্যে দরজাটা বন্ধ হয়ে যাবে। তার মানে তখন তাহলে আউটপুটে কি বিরাজ করবে, তখন আউটপুটে থাকবে হচ্ছে আপনার শেষ যেই আউটপুটটা ছিল সেটা থেকে যাবে। তাহলে এই ক্ষেত্রে আপনার যেহেতু লেভেল জিরোর ক্ষেত্রে আমার ইনপুট আর আউটপুটের দরজা বন্ধ, তাহলে সেই ক্ষেত্রে এই ইনপুটটা যেখানে জিরো হয়ে ওয়ান হয়ে আবার জিরো হলো পরবর্তী ইনপুটটা, সেটা কিন্তু আর আউটপুটে আসবে না, কারণ দরজা বন্ধ। সো আউটপুটে তাহলে কি আসবে, আউটপুটে আসবে যে শেষ যেই আউটপুটটা ছিল, শেষ আউটপুটটা কি ছিল এবার একটু বোঝার চেষ্টা করি। এর দিকে যদি আমি তাকাই, প্রথমে জিরো ছিল, তারপর ওয়ান ছিল, পরে আবার জিরো হয়েছে পরবর্তীতে, তাহলে শেষ আউটপুটটা হচ্ছে জিরো। তাহলে এই জিরোটাই পরবর্তী লেভেলটা জুড়ে পুরোটা জুড়েই চলবে। ঠিক আছে, পরবর্তী লেভেল জুড়ে জিরো চলার পরে আমি দেখতে পাচ্ছি পরবর্তীতে আবার আমার জিরো লেভেল ফেরত এসেছে। এই জিরো লেভেলে আমার ইনপুটের ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি স্পষ্টতই জিরো, তাহলে সরি স্পষ্টতই ওয়ান, সরি। তাহলে আমার এই এই মুহূর্তে পুরো জায়গাটা জুড়ে ওয়ান চলে আসবে, পুরোটা জায়গা জুড়ে ওয়ান চলে আসবে। তারপরে আমি দেখতে পাচ্ছি আবার লেভেল জিরো চলে আসছে। সো লেভেল জিরোতে কি হবে, লাস্ট যেই আউটপুট ছিল সেটাই চলবে, তারপরে ওয়ানটাই চলতে
থাকবে। এবং পরবর্তীতে আবার লেভেল 1 হয়েছে আমি দেখতেই পাচ্ছি ক্লক। সেই লেভেল 1 এ আমি দেখতে পাচ্ছি যে আমার ইনপুটটা ছিল, তার মানে দরজা খুলে গেল, তাহলে ইনপুটটা 1 হয়ে 0 হয়েছে। তাহলে হুবহু এই জিনিসটাই আমি এখন আউটপুটে নিয়ে আসবো। ইনপুটটা 1 হয়ে 0 হয়েছে এবং সেটাই চলতে থাকবে পরবর্তীতে। সো এই হলো আমার একটি ডি ল্যাচ কিভাবে কাজ করে সেটার প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল। এবার আসি একটি ডি ফ্লিপ ফ্লপ বা বি যেটা, সেটা কিভাবে কাজ করে। বিটা দেখানোর জন্য আমি আপনাদের কালো কালারটা সিলেক্ট করে নিচ্ছি। সো বিটা কাজ করবে হচ্ছে এই যে এটা একটা পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। সো আমি পজিটিভ এজ গুলা মার্ক করে নিব। তার মানে বলে রাখা উচিত পজিটিভ এজ গুলা, তার মানে পজিটিভ এজ গুলো কোনগুলো, ক্লকের প্রথমে 0 হলো তারপরে 1 হলো, এই 0 আর 1 এর মধ্যে যেই সোজা স্ট্রেট লাইনটা উপরে উঠে গিয়েছে সেটাকে আমরা সাধারণত পজিটিভ এজ বা রাইজিং এজ বলি। তার মানে এই লম্বা বরাবর দাগটা, এই দাগটা, ঠিক আছে, এই দাগটাকে আমরা পজিটিভ এজ বলছি। ওকে, এই ঠিক পজিটিভ এজে ইনপুটে যা থাকবে সেটাই শুধুমাত্র আউটপুটে আসবে, অন্য কোনো কিছু আসবে না। তার মানে এই মুহূর্তে ঠিক শুধুমাত্র এই অল্প একটা মুহূর্ত, এই মুহূর্তে আমি ইনপুটে যা পাবো তাই আউটপুটে এঁকে দিব। আঁকার পরবর্তী কালে যে ঘটনাটা ঘটবে, পরবর্তী পজিটিভ এজ না পাওয়া পর্যন্ত, পরবর্তী পজিটিভ এজ এটা না পাওয়া পর্যন্ত যেই আউটপুটটা আমি পেয়েছি সেটাই চলতে থাকবে। ঠিক আছে, মানে মেমোরি হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই ঘটনাটা যদি আমি এখন আঁকতে চাই তাহলে কি হবে, ইনিশিয়ালি আমি 0 ধরে নিয়েছি আমার আউটপুটটাকে। এবার যদি আমি আঁকি, দেখেন পজিটিভ এজ পেয়েছি আমি একটি এই মুহূর্তে। পজিটিভ এজে আমি দেখতে পাচ্ছি আমার আমার এই পজিটিভ এজে আমার বর্তমান ইনপুটটা 0, বর্তমানে ইনপুটটা রয়েছে 0। তাহলে আমার 0ই চলতে থাকবে পরবর্তী পজিটিভ এজ পর্যন্ত। ওকে, সো এবার আবার পরবর্তী পজিটিভে যে আমি আসছি, এসে আমি দেখতে পাচ্ছি যে আমার বর্তমান, এখানেও বর্তমান ইনপুট আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন বর্তমান ইনপুটটা এখানেও 0। তাহলে আসলে আমার এই 0টাই আবার কন্টিনিউ হতে থাকবে পরবর্তী পজিটিভ এজ পর্যন্ত। এবং এই পরবর্তী শেষ যে পজিটিভ এজ, সেখানে আমি দেখতে পাচ্ছি আমার ইনপুটটা, সরি আমার ইনপুটটা এই যে এখানে 1 রয়েছে, আমার ইনপুটটা 1 রয়েছে। সো এইবার যেহেতু এই মুহূর্তে তার মানে পজিটিভ এজে 1 রয়েছে, তাহলে আমার আউটপুটটা পরিবর্তন ঘটবে এবং সেটা 1 হবে এবং চলতে থাকবে। এবং কতক্ষণ চলবে? পরবর্তী পজিটিভ এজ পর্যন্ত চলবে। সো ফাইনালি আমরা দুটো আউটপুট পাচ্ছি, দেখতেই পাচ্ছি ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের আউটপুট। ঠিক আছে, সো এ ছিল আমার, এ যে আউটপুটটা ছিল সেটা ছিল ল্যাচ, এই আউটপুটটি ছিল ল্যাচের। আর নিচের যে আউটপুটটি সেটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট। সো দিস ইজ ইওর ল্যাচ এবং দিস ইজ ইওর ফ্লিপ ফ্লপ। সো এই স্যার হলো হ্যাঁ স্যার মানে এটা স্যার এই মানে গ্রাফ রিলেটেড না স্যার। স্যার ফ্লিপ ফ্লপটা স্যার কি স্যার ল্যাচের ক্যাসকেড কানেকশনের মাধ্যমে কি স্যার ফ্লিপ ফ্লপটা তৈরি হয়? তৈরি করা, হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে আমি শেষ যেই কন্টাক্ট ক্লাস যেটা হয়েছিল সেই কন্টাক্ট ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে ফ্লিপ ফ্লপ বানাইতে হয় হচ্ছে দুইটা, যদি আপনি ল্যাচকে ক্যাসকেড করেন তাহলে ফ্লিপ ফ্লপ হয়। এবং আমি ওয়ার্কিং প্রিন্সিপালটা এক্সপ্লেন করেছিলাম এটা কেন কিভাবে হয় আসলে। ঠিক আছে, তো Yes, sir. আর কিছু? No, sir. ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। ঠিক আছে, সো এই ছিল আমার ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের সাধারণ একটা আইডিয়া যে আসলে কি জিনিস কিভাবে কাজ করে। ওকে, তাহলে আমি আবার আগের জায়গায় ফেরত চলে আসতেছি। সো ক্যারেক্টারিস্টিক্স টেবিলস ইকুয়েশন আমরা তাহলে মোটামুটি একটা ধারণা নিয়ে নিয়েছি। এখন আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে পারি। দেখেন আমরা কিন্তু এখানে শুধুমাত্র ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলছি। ঠিক আছে, আমরা কিন্তু, আমি আবার উল্লেখ করছি, আমরা কিন্তু এখানে শুধুমাত্র ফ্লিপ ফ্লপ, দেখেন শুধুমাত্র ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলছি, ল্যাচ নিয়ে কথা বলছি না। ওকে, সো তার মানে বোঝাই যাচ্ছে এখানে যে ক্যারেক্টারিস্টিক টেবিল গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা বোঝাচ্ছে যে হয়তোবা এটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ ব্যবহার করলে পজিটিভ এজ ট্রিগারের জন্য এই টেবিলগুলা সত্য, অথবা নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ ব্যবহার করলে সেটা নেগেটিভ এজ ট্রিগার
এর জন্য সত্য, ঠিক আছে। অন্য ক্ষেত্রে যেমন এটা কোনো লেভেলের জন্য এইটা কাজ করবে না, কোনো লেভেলের জন্য এটা কাজ করবে না, কোনো লেভেলের জন্য এটা কাজ করবে না, শুধুমাত্র এইদের জন্য কাজ করবে, ঠিক আছে। এবং ডিজাইনার যেই এসটা বা ডিজাইনার যেই ফ্লিপ ফ্লপটা সিলেক্ট করেছে সেটা অনুসারে কাজ করবে, আমরা দেখতে পারবো একটু পরে। আচ্ছা, এবার যাই, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই, সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। আচ্ছা, অ্যানালাইসিস অফ সিকোয়েন্সিয়াল সার্কিটটা আমরা আজকে শুরু করছি, যদিও এটা সম্বন্ধীয় আমার একটা অলরেডি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যারা দেখেছেন তাদের জন্য এটা বেনিফিশিয়ালি হবে। আমি এটা এখন আলোচনা করব, অ্যানালাইসিস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, সো অ্যানালাইসিস অফ সিকোয়েন্সিয়াল সার্কিটে নিয়মটা হচ্ছে, আচ্ছা আগে এটা বোঝা উচিত যে আমি একটা সার্কিটকে কেন অ্যানালাইসিস করব, একটা সার্কিট আসলে অ্যানালাইজ করার কারণটা কি। অ্যানালাইসিস করার মাধ্যমে আমি সার্কিটকে সাধারণত অ্যানালাইজ করি হচ্ছে যে বুঝার জন্য যে এটার ফাংশনালিটিটা কি, তার মানে সার্কিটটা কি কাজ করে সেটা বোঝার জন্য আমি আসলে অ্যানালাইজ করে থাকি, ঠিক আছে। এটা আসলে কি কাজ করে থাকে এটা বোঝার জন্য আমি এই অ্যানালাইসিসটা করে থাকি। ওকে, যেমনটি আপনারা চিন্তা করে দেখেন, আপনারা ডিসি সার্কিট বা এসি সার্কিটে আপনারা কি করেছেন, অ্যানালাইসিসের মাধ্যমে নোড ভোল্টেজ বা মেশ কারেন্ট বা ব্রাঞ্চ কারেন্ট বা কোনো একটা নোডের ভোল্টেজ, বিভিন্ন পাওয়ার পাওয়ার এইসব বিভিন্ন জিনিস ক্যালকুলেট করেছেন, আউটপুট ক্যালকুলেট করেছেন, এগুলো করেছিলেন সব অ্যানালাইসিসের মাধ্যমে। তাতে হয়েছে কি, আপনারা অ্যানালাইসিসের মাধ্যমে পরিশেষে দেখতে পেরেছেন যে হয়তো একটা রেজিস্টার কি রকম পাওয়ার কনজিউম করছে, তার মানে সার্কিটের ফাংশনালিটিটা কি, কোন পয়েন্টে কি ভোল্টেজ আসছে, ঠিক আছে। একইভাবে ডিজিটাল সার্কিটেও অ্যানালাইসিস রয়েছে। অ্যানালাইসিসে অবশ্যই ডিসি সার্কিট বা এসি সার্কিটের মতোই আপনাদের সামনে একটা সার্কিট উপস্থাপন করা হবে এবং জানতে চাওয়া হবে এটার ফাংশনালিটিটা কি। তো এখানে আপনাদের সামনে একটা সার্কিট দেয়া আছে, অলরেডি দেখতেই পাচ্ছেন, বিশাল বড় একটা সার্কিট। এবং সার্কিটটা আগে একটু ভালো করে দেখে নেই আমরা সার্কিটটা কি ধরনের সার্কিট। দেখতেই পাচ্ছি এখানে ডি ফ্লিপ ফ্লপ, দুটো ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে। এবং ডি ফ্লিপ ফ্লপটা কি ধরনের, ক্লকের দিকে যদি আমি ভালো করে তাকাই, দেখেন ক্লকে কোনো বাবল চিহ্ন নেই, তার মানে এটি একটি পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। এটিও দেখেন দ্বিতীয় ফ্লিপ ফ্লপটিও একটি পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ, এখানে কোনো নেগেটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়নি, কোনো রিসেট পিন বা সেট পিন নেই, কারণ এটা হচ্ছে সিম্পলিসিটির জন্য এইভাবে দেখানো হয়েছে। আচ্ছা, সো দুটো ফ্লিপ ফ্লপ রয়েছে। আমি অ্যানালাইসিসের ক্ষেত্রে যেমন আপনারা ডিসি সার্কিট এসি সার্কিটে কোনো সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে কিছু স্টেপ ফলো করতেন, একইভাবে যেমন নোডাল মেথডের জন্য এই কাজটা সবার প্রথমে করতে হবে, তারপর এই কাজটা করতে হবে, তারপর এই কাজটা, বা মেশের জন্য আগে মেশ সার্কুলেশন কারেন্ট গুলো আপনার এঁকে নিতে হবে, তারপরে নাম দাও I1 I2 I3, তারপরে হচ্ছে প্রথম মেশ লুপের জন্য মেশ ইকুয়েশন লেখো, দ্বিতীয় লুপের জন্য তৃতীয়, এরকম করে করতাম। পরবর্তীতে ক্র্যামারস রুল ইউজ করো, ক্র্যামারস রুল ইউজ করে সেটা সলভ করো, ঠিক আছে। ক্র্যামারস রুল ইউজ করার পরে করার সময় ডেল্টা বের করো আগে, তারপরে I1 বের করো, এইভাবে বেশ কিছু জিনিস ব্যবহার করে আমরা আসলে স্টেপ ব্যবহার করে আমরা আসলে পুরো সলভ করেছি। একই রকম এখানেও কিছু স্টেপ আছে অ্যানালাইসিসের ক্ষেত্রে, যদি শুনে রাখেন আপনাদের জন্য সেটা ভালো হবে। স্টেপ নাম্বার 1 এ যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে লাগা আপনার স্টেট ইকুয়েশন লিখতে হবে, স্টেট ইকুয়েশন, যেটা এই পেজে দেখানো হয়েছে স্টেট ইকুয়েশন। স্টেপ নাম্বার 2 তে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টেট টেবিল ড্র করতে হবে বা ট্যাবুলেট করতে হবে, আমি এইভাবে বলতে পারি স্টেট টেবিল ট্যাবুলেট করতে হবে। এখন স্টেট টেবিলটা আপনার ট্যাবুলেট করতে অবশ্যই আপনার স্টেট ইকুয়েশন দরকার, তার মানে আপনার যে কোনো একটা স্টেপ, যেমন স্টেপ নাম্বার 2 করতে স্টেপ নাম্বার 1 অবশ্যই লাগবে, ঠিক আছে, স্টেট ইকুয়েশনটা লাগবে। এবং ফাইনাল যে স্টেপ যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার স্টেট ডায়াগ্রাম ড্র করতে হবে, স্টেট ডায়াগ্রামটি ড্র করতে হবে। এবং আগের মতোই এই স্টেট ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে আপনার অবশ্যই স্টেট টেবিল লিখতে আমি ভুলে গিয়েছি, এখানে স্টেট টেবিল লাগবে, ঠিক আছে। সো এই স্টেপ গুলা যদি আমরা ফলো করি তাহলে আমরা খুব সাকসেসফুলি আমরা সলভ করতে পারবো
এই সার্কিটটা। আচ্ছা, এবার দেখি আমরা শুরু করি। সো স্টেট ইকুয়েশনের নিয়মটা যেটা হচ্ছে, আপনি প্রথমেই যে কাজটা আপনাকে করতে হবে, সার্কিটে যতগুলো ফ্লিপ ফ্লপ রয়েছে, যেমন এই সার্কিটে আমার দুটো ফ্লিপ ফ্লপ রয়েছে, তার মানে আপনার মিনিমাম দুটো স্টেট ইকুয়েশন হবে। এবং যতগুলো আউটপুট রয়েছে, যেমন এই সার্কিটে আমি দেখতেই পাচ্ছি একটা আউটপুট রয়েছে, সেই সাথে সেই একটা ইকুয়েশন হবে। তাহলে এই ক্ষেত্রে দুটো ফ্লিপ ফ্লপ থেকে দুটো স্টেট ইকুয়েশন আসবে এবং একটা আউটপুট থেকে একটা ইকুয়েশন আসবে। তার মানে মোট তিনটে ইকুয়েশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন স্টেট ইকুয়েশন বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের কিউটি প্লাস ওয়ান যেটি, সেটাকেই আমরা বা পরবর্তী আউটপুটের যে ইকুয়েশনটা ছিল সেটাই আসলে স্টেট ইকুয়েশন। এবং লাকিলি ডি ফ্লিপ ফ্লপেরটা অনেক সহজ। ডি ফ্লিপ ফ্লপেরটা ছিল কিউটি প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ডি, যেটা উপরে আপনাদের এখানে লিখে দেওয়া হয়েছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা স্টেট ইকুয়েশন। সো আমরা ধরে নেই এই ফ্লিপ ফ্লপটাকে আমরা 0 নম্বর ফ্লিপ ফ্লপ বলছি, তার জন্য এটার ইনপুটকে D0, এবং এই ফ্লিপ ফ্লপটাকে 1 নম্বর ফ্লিপ ফ্লপ বলছি, তার জন্য এটার ইনপুটকে 1 বা আউটপুটকে Q1 দ্বারা প্রকাশ করছি সুবিধার ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে দেখুন, আপনার দুটো ফ্লিপ ফ্লপেরই QT প্লাস 1 ইজ ইকুয়ালস টু D হবে। যেমন Q0T প্লাস 1, তার মানে এই ফ্লিপ ফ্লপটার কথা বলছে, সেটা ইজ ইকুয়ালস টু D0, যেটা নাকি এই পয়েন্টটা। এটা হচ্ছে সূত্রের, এটা আমি কোথা থেকে পেলাম, যেহেতু এটি একটি ডি ফ্লিপ ফ্লপ, চোখ বন্ধ করে আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা মুখস্থ যে সূত্রটা সেটা আমি লিখে দিয়েছি, যেটা নাকি এই জায়গাটায় লিখেছি। এবং বাকি অংশটুকু পেতে আমি যে কাজটা করব, এখন আমার কাজটা হচ্ছে অ্যানালাইসিস করা, যে এই যে D0 পয়েন্টটা, এই যে D0 পয়েন্টটা, এই D0 পয়েন্টে আসলে এই D0 পয়েন্টে আসলে কি ইনপুট রয়েছে সেটা আমি, বা কি ইকুয়েশন রয়েছে সেটা আমি বের করার চেষ্টা করব। আপনারা যদি এখন একটু ভালো করে খেয়াল করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কি ইকুয়েশনটা রয়েছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অর গেট, এখানে একটি অর গেট রয়েছে, তার আগে দুইটি অ্যান্ড গেট রয়েছে। তার মানে এই D0 তে আসলে দুটো টার্মের যোগফল আসবে। সেই দুটো টার্ম আসলে কি, এবার একটু বোঝার চেষ্টা করি। x একটি ইনপুট গিয়েছে একটা অ্যান্ড গেটে, আর একটি ইনপুটটা যদি আমি দেখাই সেটা হচ্ছে Q0 থেকে এসেছে। আগেই বলেছিলাম যে এই পয়েন্টটার নাম হচ্ছে Q0 বা QT, এটাকে বলা হয় QT পয়েন্ট। তাহলে QT এখানে এসেছে। তাহলে এই পয়েন্টের যদি আমি আপনাদের সামনে ইকুয়েশনটা লিখতে চাই, সেই ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম। এখানে x প্রবেশ করছে এবং Q0T প্রবেশ করছে। আচ্ছা, তাহলে প্রথম অ্যান্ড গেটটা এরকম কিছু একটা আউটপুট দিচ্ছে, দ্বিতীয় অ্যান্ড গেটটা কি আউটপুট দিচ্ছে, এখানেও দেখেন x প্রবেশ করেছে, এবং আপনার দেখতেই পাচ্ছি যে আপনার যেই আরেকটি ইনপুট সেটা হচ্ছে এই পুরো লাইনটা বরাবর আছে। ভালো করে দেখবেন এই লাইনটি আসলে কোন একটি আউটপুট বা কোন একটি সিগন্যাল, সেই সিগন্যালটা হচ্ছে এই যে Q1 দেখা যাচ্ছে, এই Q1টা আসলে সেই সিগন্যাল। আচ্ছা, সো এখন তাহলে এখানে কি ধরনের আউটপুট আসছে আমার, তাহলে একটা x ঢুকলো এবং Q1 ঢুকলো, Q1 বলতে Q1T ঢুকলো, তাহলে এখানে আসছে আমার x ইন্টু Q1T। নেক্সট ইন্টু Q1T। দেখেন এই দুটো ইনপুট চলে গিয়েছে আপনার অর গেটে ইনপুটে, তার মানে D0 ইকুয়েশনটা খুবই সহজ, এই দুটো টার্মের যোগফল। এবং আসলে পরবর্তীতে আপনি যদি খেয়াল করেন ইকুয়েশনটার দিকে, আসলে তাই হয়েছে। Q0x, Q0 বলতে আমি আবার উল্লেখ করে দিচ্ছি, Q0 বলতে আসলে আমি বোঝাচ্ছি প্রেজেন্ট স্টেট বা Q0T। তাহলে Q0TX প্লাস Q1TX, এই জিনিসটাই তাহলে D0 তে রয়েছে, এবং আমি সেই ইকুয়েশনটাই হুবহু এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমার একটি ইকুয়েশন লেখা শেষ। এবার পরবর্তী ইকুয়েশনে চলে যাই, Q1T প্লাস 1 ইজ ইকুয়ালস টু D1, এটা আমি সূত্রের মতো লিখে দিলাম। এখন আমাকে দেখতে হবে D1 এ কি ইকুয়েশন রয়েছে। D1 এর ইকুয়েশন দেখার জন্য আমি দেখি এটার ইনপুটে দেখতে পাচ্ছি একটি ইনপুটে x রয়েছে, এবং অপর ইনপুটে রয়েছে Q0 প্রাইম T, Q0 প্রাইম T। তাহলে আমি পাচ্ছি এখানে ইকুয়েশনটা x ইন্টু Q0 প্রাইম T। তাহলে D1 এ এই ইকুয়েশনটা পাওয়া গেল, এবং আপনি দেখবেন যে এই সেম এই ইকুয়েশনটা এখানে লেখা হয়েছে।
Q0 প্রাইম ইন্টু এক্স। এই Q0 প্রাইম বলতে কিন্তু আসলে Q0 প্রাইম টি বোঝাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে সব টি, প্রেজেন্ট স্টেট, Q1 টি, ঠিক আছে? এই যেগুলো কিন্তু সব টি। ওকে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমার কাছে দুটো ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট বা পরবর্তী আউটপুটের ইকুয়েশনটা লেখা হয়ে গিয়েছে। এখন আমি লিখব যে আমার আউটপুটের ইকুয়েশনটা আসলে কি। এখন দেখেন সার্কিটে আসলে দেখাই যাচ্ছে যে একটি আউটপুট রয়েছে যেটা নাকি ওয়াই। এটার ইকুয়েশনটা আগের মতোই আমি ডিফাইন করতে পারি, যে দেখতে পাচ্ছি একটি অর গেট এবং একটি নট গেটের সমন্বয়ে এটি সৃষ্টি হয়েছে। নট গেটে প্রবেশ করেছে এক্স, তার মানে হচ্ছে নট গেটের আউটপুটে এই লাইনে ঠিক এক্স প্রাইম আসবে। সো এটা আমি লিখে দিতে পারি আপনাদের উদ্দেশ্যে যে এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে এক্স প্রাইম। তাহলে উপরে কি আসছে এটা বোঝার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি এই পয়েন্টটা আসলে এক্স ওয়ান টি এবং এক্স জিরো টি। তার মানে এই এখানকার ইকুয়েশনটা আসছে আসলে এক্স ওয়ান অর এক্স জিরো। আমি টিটা লিখলাম না, কারণ জায়গা যাতে স্পষ্ট থাকে, দেখতে সুন্দর হয়, তার জন্য এটা আমি আর লিখলাম না। তাহলে এই দুটো এখন অ্যান্ড হয়ে যাবে, যেহেতু পরের গেটটি হচ্ছে একটি অ্যান্ড গেট। তাহলে এক্স ওয়ান প্রাইম ইন্টু কিউ ওয়ান অর কিউ জিরো ইকুয়েশনটা, এবং সেই ইকুয়েশনটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স জিরো অর এক্স ওয়ান ইন্টু কিউ ইন্টু এক্স প্রাইম। ওকে, সো আশা করি এই পর্যন্ত যদি কারোর প্রশ্ন থাকে তাহলে আপনারা কেউ একজন করবেন, যদি কোনো কারোর প্রশ্ন থেকে থাকে এই পর্যন্ত। কারোর কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এনি কোয়েশ্চেন গাইস? কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে আমি ধরে নিচ্ছি, স্যার আপাতত নাই। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, ভেরি গুড। তাহলে আমি ধরে নিচ্ছি কারোর কোনো প্রশ্ন নেই। তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তাহলে এই হলো আমার স্টেট ইকুয়েশন বের করা, যে কিভাবে আমি আসলে একটি সার্কিটের অ্যানালাইসিসের মাধ্যমে ফার্স্ট স্টেপটা কমপ্লিট করব, যেটা নাকি স্টেট ইকুয়েশন। এখন এই স্টেট ইকুয়েশনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই স্টেট ইকুয়েশনটা আসলে আমাকে দেবে যে আমি কিভাবে স্টেট টেবিলটি গঠন করব। এই স্টেট টেবিল গঠনের ক্ষেত্রে আমি যে কাজটা করব আমি দেখাচ্ছি। পরবর্তী আমি স্লাইডে যদি চলে যাই, আমি টেবিল আঁকবো এবং টেবিল আঁকার নিয়মটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। সো এখানে অনেকগুলো টেবিল রয়েছে, তো এখানে ঘাবড়ানোর কিছু নেই আসলে। আপনি আসলে যদি বোঝার জন্য আপনি যদি বাঁ দিকের এই টেবিলটি করতে পারেন, যেটা নাকি আমার কাছে মনে হয় সবাই, বেশিরভাগ স্টুডেন্টই এটা খুব সহজেই ধরে ফেলতে পারে, ক্যাচ করে ফেলতে পারে, সেটি করলেই হবে। এটি থেকে এই টেবিলগুলো, এটা হচ্ছে আরো মাচ মোর কম্প্যাক্ট টেবিল। এবং ফাইনালি এই টেবিলটা হচ্ছে কিছুই না, একটু বলে দেই যে আপনার যে স্টেট গুলো আছে প্র্যাকটিক্যাল সার্কিট গুলোতে, এই স্টেট গুলো আসলে স্টেট বাইনারি নাম্বার দ্বারা উল্লেখ করা থাকে না, কোনো একটা নাম দিয়ে দেয়া হয়। যেমন হতে পারে, উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন, এখানে 0001 1011 চারটা স্টেটের উল্লেখ রয়েছে প্রেজেন্ট স্টেটে। হয়তো বা 00টাকে আমি এ নাম দিলাম, 101টাকে বলছি বি, 10টাকে সি, 11টাকে ডি। কল্পনা করুন, একটা সহজ উদাহরণ দ্বারা আমি এটা আপনাকে প্রকাশ করতে পারি, যে ধরুন এটা এরকম কিছু একটা হতে পারতো, যে ধরেন আপনার যদি এটা ট্রাফিক কন্ট্রোল সিগন্যাল হতে পারে যে এই 00 স্টেটকে আমি নাম দিতাম রেড, পরের স্টেটকে নাম দিতাম আমি ইয়েলো, পরের স্টেটকে নাম দিতাম গ্রিন, পরের স্টেটকে নাম দিতাম আবার ইয়েলো। এরকম কিছু হতে পারতো। তো এটা আসলে ঘাবড়ানোর কিছুই নাই যে এই এতগুলো টেবিল আসলো কোথা থেকে। আপনি যদি আপনার প্রবলেম অ্যানালাইসিসের ক্ষেত্রে এই টেবিলটি সঠিকভাবে করতে পারেন, প্রথম বড় টেবিলটি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন, কোনো সমস্যা হবে না। ওকে, সো সুবিধার্থে নিচে আসলে আমার দুটো ইকুয়েশন লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু একটি ইকুয়েশন মিসিং আছে। সেই ইকুয়েশনটা ওয়াই এর ইকুয়েশন, কিন্তু আমি ওটা আমার মনে আছে দেখে আমি একটু লিখে নেই শুরুতেই ওয়াই এর ইকুয়েশনটা কি ছিল। ওয়াই এর ইকুয়েশনটা ছিল এরকম কিছু একটা, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স কমপ্লিমেন্ট ইন্টু কিউ জিরো অর কিউ ওয়ান, আমি যদি ভুল করে না থাকি, ঠিক আছে? এখন এবার আমি আসি যে এই স্টেট টেবিলটি আমি আসলে কিভাবে তৈরি করব। আচ্ছা, স্টেট টেবিলটি তৈরি করার ক্ষেত্রে আমি একটু আলোচনা করি। স্টেট টেবিলটি তৈরি করার ক্ষেত্রে দেখুন, সবার প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে,
একটি টেবিল ছক বা টেবিল বানাতে হবে, যেখানে প্রথমে আপনি রাখতে পারেন প্রেজেন্ট স্টেট, তারপরে ইনপুট যদি থাকে, কারণ অনেক সার্কিটে আপনি দেখবেন সিকোয়েন্সিয়াল অনেক সার্কিটে ইনপুট নেই, তখন আপনার ইনপুটটা আসবে না। থাকলে ইনপুট দিবেন, যেমন এই সার্কিটে রয়েছিল এক্স, সো প্রেজেন্ট স্টেটের পরে এক্স বা ইনপুট, তারপরে নেক্সট স্টেট। সিকোয়েন্সিয়াল সার্কিটে অবশ্যই প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট এই দুটো জিনিস থাকবেই। এমনও সার্কিট হতে পারে যে শুধু প্রেজেন্ট স্টেট এবং শুধু নেক্সট স্টেট রয়েছে, কোনো ইনপুট কোনো আউটপুট নেই, এমনও সার্কিট হতে পারে। বিশেষ করে যেমন কাউন্টারে কোনো ইনপুট থাকে না, কোনো আউটপুটও আসলে থাকে না, জাস্ট প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট থাকে। ঠিক আছে, সো নেক্সট স্টেটের পরে যদি আপনার সার্কিটে আউটপুট থাকে তাহলে আপনি আউটপুট দিবেন। তাহলে প্রেজেন্ট স্টেট, ইনপুট, নেক্সট স্টেট, আউটপুট, এই ট্যাবগুলোর আন্ডারে আমি যে কাজটা করব, আমার প্রেজেন্ট স্টেট, আমার ইনপুট, আমার নেক্সট স্টেট এবং আমার আউটপুটের যে ভেরিয়েবল গুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো লিখে ফেলবো। সো প্রথমেই প্রেজেন্ট স্টেটে আমি দেখেন, প্রথমে আমি Q0 ফ্লিপ ফ্লপের কথা উল্লেখ করেছি, বা Q0T, যেটা Q0T মানে প্রেজেন্ট স্টেট, সেটা লিখেছি। তারপর Q1T লিখেছি। তারপর ইনপুটের জন্য আমি X লিখেছি। নেক্সট স্টেট বোঝাতে দেখেন, নেক্সট স্টেটে এখন Q0T+1 লেখাটা বেশ কষ্টসাধ্য এবং অনেক জায়গা নষ্ট হবে। তার জন্য আমি যে কাজটা করেছি, আমি একটা কনভেনশন ইউজ করেছি যে Q0 এই স্টার্ট দিয়ে আসলে আমি বুঝবো Q0T+1 বা পরবর্তী আউটপুট বা নেক্সট স্টেট, এটা বুঝবো। ঠিক আছে, সো সেটার জন্য আমি আবার একটু লিখে দিলাম যে Q0 স্টার্ট দিয়ে বুঝবো নেক্সট স্টেট। ঠিক আছে, সো এখন আমরা যদি দেখি, তাহলে Q0 স্টার নেক্সট স্টেট একই অর্ডারটা আমি মেনটেন করেছি। যেমন প্রেজেন্ট স্টেটের শুরুতে Q0 রেখেছিলাম, তারপর Q1, নেক্সট স্টেটেও Q0 স্টার, Q1 স্টার, এবং আউটপুটে ফাইনালি আমার ছিল আউটপুটটি Y, আমি Y দিয়ে প্রকাশ করেছি আউটপুটটি। ওকে, এবার দেখি, এবার যে নেক্সট কাজটি করব, ভালো করে খেয়াল করে থাকেন। এই মুহূর্তে আসলে আপনার কাছে পুরো সবকিছু ব্ল্যাঙ্ক থাকার কথা, আপনার কাছে সবকিছু ব্ল্যাঙ্ক থাকবে পুরো। এখানে আমার তো সবকিছু কমপ্লিট করা রয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার কাছে পুরো এন্টায়ার জিনিসটা ব্ল্যাঙ্ক থাকবে। তার মানে সহজ কথায় আমি যদি বোঝাতে চাই আপনাদেরকে, তাহলে আসলে আপনার কাছে পুরো টোটাল জিনিসটাই ব্ল্যাঙ্ক, কিছুই নেই, নাথিং, কোনো কিছুই নেই, সবকিছুই ব্ল্যাঙ্ক। ঠিক আছে, সো এই মুহূর্তে যখন সবকিছু ব্ল্যাঙ্ক থাকবে, আপনি যে কাজটা করবেন, নেক্সট আপনার যে স্টেপটা, সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট আর ইনপুট মিলে যত বিট হয়, তাহলে এই ক্ষেত্রে প্রেজেন্ট স্টেট আর ইনপুট মিলে কত বিট হচ্ছে? Q0 1, Q1 2, X 3 বিট হচ্ছে। তাহলে 3 বিট হচ্ছে, 3 বিট দিয়ে মোট কতটাই কম্বিনেশন লেখা যায়? 2 to the power 3t কম্বিনেশন লেখা যায়, বা 8টি কম্বিনেশন লেখা যায়, যার শুরু নাকি 0 থেকে এবং শেষ হচ্ছে 7 এ গিয়ে। এবং তাহলে আমি যে কাজটা করব, প্রেজেন্ট স্টেট আর ইনপুট মিলে এই যে 8টি মানে 3টি বিট রয়েছে, এই 3 বিট দিয়ে যে 8টি 0 থেকে 7 8টি কম্বিনেশন লেখা যায়, সেই 8টি কম্বিনেশন আমি লিখে ফেলবো। তো সেই কাজটাই এখানে করা হয়েছে। দেখুন 000 ফার্স্টে লিখলাম, তারপর 001 010 011 100 101 110 এবং 111, দ্যাট মিন্স 7। এই 8টি স্টেট লেখার পরে এখানে আমি উল্লেখ করব, এখনো কিন্তু আপনার নেক্সট স্টেট এবং আউটপুট এই অবস্থায় পুরো ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছুই নেই আপনার নেক্সট স্টেট এবং আউটপুটে। এখন আপনার কাছে শুধুমাত্র রয়েছে তাহলে প্রেজেন্ট স্টেট আর ইনপুট, যেটা নাকি আপনি নিজেই লিখেছেন, যেটা আসলে আপনি নিজেই লিখেছেন, 8টি কম্বিনেশন ছাড়া আর কিছুই লিখেন নাই। এই মুহূর্তে আপনার পরবর্তী যেই নেক্সট স্টেটের ভ্যালুগুলা এবং আউটপুটের ভ্যালুগুলা, এগুলো আসবে আসলে আপনার ইকুয়েশন থেকে। কোন ইকুয়েশন থেকে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন নিচে দুটো ইকুয়েশন লেখা হয়েছিল, সেই ইকুয়েশন থেকে। দ্যাট মিন্স আমি যেটা শুরুতেই বলেছিলাম আপনাদেরকে, আপনার স্টেট টেবিল করতে আপনার স্টেট ইকুয়েশন লাগবে। এই দুটো স্টেট ইকুয়েশনই আপনাকে দেবে যে আপনার নেক্সট স্টেট গুলো কি হবে, কারণ এটা আসলে নেক্সট স্টেটের ইকুয়েশন। দেখেন Q0T+1 মানে Q0 স্টার। তাহলে আমি Q0 স্টার বা Q0T+1 নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন এটির ইকুয়েশনটা এমন যে Q0X or Q1X। তাহলে আমি এখন যে কাজটা করব, এই ইকুয়েশনে আসলে আমি প্রত্যেকটি কম্বিনেশন, এই যে 0 থেকে 7 এই
কম্বিনেশন গুলো আছে এই 8টি কম্বিনেশন বসাবো এবং করেসপন্ডিং ভ্যালুগুলো Q0 স্টারে লিখবো। যেমন প্রথম ক্ষেত্রে প্রথম এই ভ্যালুটার ক্ষেত্রে এটা কিভাবে আসলো, যে 0 কিভাবে হলো, এটা যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে এটা কিভাবে আসলো। সো আমি এই 0 0 0 কম্বিনেশনটা নিয়ে আমি এই ইকুয়েশনে বসাবো এবং খেয়াল করে দেখেন 0 0 0 সবগুলো যখন 0 তাহলে Q0 আর X0 হতে 0 অর Q1 X দুটোই 0 0, তাহলে 0 সাথে 0 অর হয়ে যাচ্ছে, ফাইনাল প্রোডাক্টটা 0ই। তাইলে এই জায়গাটায় Q0 স্টারটা 0, কোন জায়গাটায়? প্রথম কম্বিনেশন যেটা 0 0 তে, তাই এখানে আমি 0 লিখেছি। একই পদ্ধতি অবলম্বন করে আমি পুরো টেবিলটি কমপ্লিট করব। যেমন আরেকটি উদাহরণ দেখাই, 111 যখন নিচ্ছি আমি কম্বিনেশন, দ্যাট মিনস 7, তখন Q0 স্টার হচ্ছে আমার 1। কিভাবে হলো এটা এবার একটু খেয়াল করে এখানে দেখে, Q01 X01, তাহলে 1 আর 1 কে এন্ড করলে 1 হয়। আবার এইখানে Q11 X1, 1 আর 1 কে এন্ড করলে 1 হয় এবং 1 আর 1 কে অর করলে 1 হচ্ছে। সো আলটিমেট ফাইনাল প্রোডাক্ট হচ্ছে 1। তার জন্য আমি কি করেছি, Q0 স্টার কে আমি 1 দ্বারা প্রকাশ করেছি। সো একই নিয়মে বাকি ঘরগুলো আমি ফিল আপ করে ফেলবো এবং পরবর্তীতে আমি হাত দিব Q1 স্টার বা Q1 T+1, যেটা নাকি এই পুরো ছকটা। এখনো মনে করতে হবে এটি আমাদের কাছে ব্ল্যাঙ্ক রয়েছে। সো এটির ইকুয়েশনটা হচ্ছে এমন যে Q0 T কমপ্লিমেন্ট ইনটু X। আচ্ছা, একই রকম ভাবে আমি এই কম্বিনেশন গুলো ইনপুট করব এবং তার করেসপন্ডিং ভ্যালুগুলো এখানে লিখব। যেমন প্রথম কম্বিনেশনটা যদি আমি ইনপুট করি তাহলে আমি কি পাচ্ছি, Q1 স্টারে দেখেন 0 0 0 ইনপুট করলে Q0 এর ভ্যালু 0, তাহলে Q0 কমপ্লিমেন্ট রয়েছে, 0 কে কমপ্লিমেন্ট করলে 1 হয়ে যাচ্ছে 1, আর X এর ভ্যালু কিন্তু আছে 0, তাহলে 1 হচ্ছে 0 এর সাথে এন্ড হচ্ছে। 1 যদি আপনি 0 এর সাথে এন্ড করেন, 1 যদি 0 এর সাথে এন্ড করেন তাহলে কিন্তু রেজাল্টটা আসলে 0ই হয় এবং সেই 0টাই আপনি এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো একইভাবে একই পদ্ধতি অবলম্বন করে আমি পুরো 60টি বাকি যে 60টি ঘর আছে সেই 60টি ঘর পূরণ করব এবং ফাইনালি যখন আমি 1 1 করব তখন আমি দেখছি আমি 0 পাচ্ছি। এইটা কিভাবে হলো আমি এটা আবার একটা উদাহরণ দিয়ে দেখাই। Q0 স্টার ইনটু 1, Q0 ভ্যালুটা 0 রয়েছে, Q0 ভ্যালুটা 1 রয়েছে, সরি আমি 1 1 1 এর কথা বলছি। Q0 ভ্যালুটা রয়েছে 1, তাহলে Q0 স্টার হবে হচ্ছে 1 এর কমপ্লিমেন্ট ইনটু X, X এর ভ্যালুটাও এখানে আমি দেখতে পাচ্ছি, X এর ভ্যালুটাও হচ্ছে 1, সো ইনটু 1। তো 0 আবার কি হয়ে যাচ্ছে আপনার, সরি আবার হয়ে যাচ্ছে 0 ইন্টু 1, 0 ইন্টু 1, দ্যাট মিনস 0, যেই ভ্যালুটা নাকি আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। সো এইভাবে আপনার বুঝতেই পারছি যে এইভাবে আমার প্রত্যেকটা জিনিস, দ্যাট মিনস ছকের যে Q0 স্টার Q1 স্টার বের হলো, একই নিয়ম অবলম্বন করে আমি Y বের করতে পারবো। Y এর ইকুয়েশনটা আমি আগে উল্লেখ করেছি যে দুটোকে অর করব, দ্যাট মিনস প্রেজেন্ট স্টেট Q0 এবং Q0 এবং Q1 কে অর করে সেটাকে X প্রাইম দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, বা মাল্টিপ্লাই না বলে এন্ড করতে হবে, করলে যেটা পাবো সেটাই। এই ইকুয়েশনটা যদি বসাই এবং আমি যদি এই আবারও 8টা কম্বিনেশন যদি ক্যালকুলেট করি তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে এই ভ্যালুগুলো পাবো। একটা উদাহরণ আমি আসলে দেখাতে যাচ্ছি আপনাদেরকে, আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আমার y আউটপুট যেটা সেটার ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম কিছু একটা, x কমপ্লিমেন্ট Q0 or Q1। তো আমি শেষ কম্বিনেশনটা বেছে নিচ্ছি দেখানোর জন্য 111। সো আমি যদি 111 ইনপুট করি, দেখেন 1 এর ভ্যালু, x এর ভ্যালু 1, 1 এর কমপ্লিমেন্ট, আর ভিতরে রয়েছে আপনার এন্ড আকারে এই জিনিসটা। আসলে ভিতরে আর ক্যালকুলেশন দেখার কোনো কারণ নেই, কারণ 1 এর কমপ্লিমেন্ট 0, সেটি হয়ে যাচ্ছে আলটিমেটলি এই জিনিসটি, যেটা নাকি আপনি এই জায়গাটায় দেখতে পাচ্ছেন। তাহলে এই হলো আমাদের স্টেট টেবিল। আপনি যদি সাকসেসফুলি এই জিনিসটি বুঝে থাকেন এটি কিভাবে হয়েছে, তাহলে আসলে আপনার জন্য পরবর্তী দুটো টেবিল করা খুবই সহজ। আর হ্যাঁ, কোশ্চেন। 4 নাম্বার রোটা একটু দেখবেন টেবিলের। তার মানে 011 জি স্যার। 011 এটা কি আমি এক্সপ্লেইন করব? হ্যাঁ
ওকে, আচ্ছা 011 এর ক্ষেত্রে যে জিনিসটি একই নিয়ম ফলো করতে হবে। সো আমি 011 এর ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে 011 এর ফলে আপনার এই জিনিসটা আসলো, আমি সেটা একটু এক্সপ্লেন করি। দেখুন, আপনি যদি Q0 স্টার বা Q0 T+1 এ এই 011 কম্বিনেশনটি ইনপুট করুন, তাহলে কি হয়? 011 দেখেন x এর ভ্যালু কিন্তু 011, তাই না? হ্যাঁ, 011 যদি আপনি ইনপুট করেন তাহলে দাঁড়াচ্ছে কি যে ফার্স্টে দাঁড়াচ্ছে 0 ইন্টু 1। এই যে আমি এই ইকুয়েশনটা ইউজ করছি, 0 ইন্টু 1 অর 1 ইন্টু 1। তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন 1। এই 1টি কিন্তু আপনার এখানে বসেছে। এটি গেল Q0 স্টার। এবং Q1 স্টারের কথা যদি বলি, এটি হচ্ছে Q0 কমপ্লিমেন্ট ইন্টু এক্স। Q0 এর ভ্যালু হচ্ছে 0, সেটির কমপ্লিমেন্ট নিলে হচ্ছে এরকম কিছু এন্ট্রি, এবং x এর ভ্যালু হচ্ছে 1 দেয়া আছে। তার মানে 0 এর কমপ্লিমেন্ট মানে 1, 1 হচ্ছে 1 এর সাথে অ্যান্ড হচ্ছে, তাহলে এটাও হয়ে যাচ্ছে 1। এই 1টা পেয়েছেন আপনি এই জায়গাটায়। এবং ফাইনালি y এর ইকুয়েশনটা ছিল, আমি মুছে দিয়েছি, y এর ইকুয়েশনটা ছিল y is equals to x complement into Q0 or Q1 or Q1, ঠিক আছে? সো এইখানে যদি আমি এই কম্বিনেশনটা দ্যাট মিনস 0 1 1 বসাই, তাহলে আমি কি রেজাল্টটা পাচ্ছি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, x প্রাইম এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে 1 দেয়া আছে, x প্রাইম এর ভ্যালু হয়ে যাবে তাহলে 0, একবারে লিখে দেই আমি, x প্রাইম এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। শেষটার সাথে ভিতরে কি আসছে রেজাল্টটা 0, x Q0 এর ভ্যালু হচ্ছে 0, Q1 এর ভ্যালু 1, তাহলে অর করলে 1 আসছে। আসলে আর বাকিটা দেখার দরকার পড়ে না, এটা আসলে 0 হয়ে যাচ্ছে কারণ 0 এর সাথে 1 অ্যাড হচ্ছে, এবং এই রেজাল্টই আপনি আসলে এখানে দেখতে পাচ্ছেন। তাহলে আমার মনে হয় জিনিসটি আমি বোঝাতে পেরেছি, কারণ এই ক্যালকুলেশনটা খুব সিম্পল ছিল আসলে। আহ, আর কোনো প্রশ্ন আছে এই জায়গাটায়? স্যার আচ্ছা, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার পাশে যে মানে টেবিলটা আছে স্যার, ওখানে হুম স্যার প্রেজেন্ট স্টেটটা বুঝছি স্যার যে ওটা 2 বিট দেখে হুম 4টা হচ্ছে কম্বিনেশন আসছে। স্যার আচ্ছা, নেক্সট স্টেটের ওখানে একটা x ইকুয়াল টু 0 আবার x ইকুয়াল টু 1 আউটপুটে y x ইকুয়াল টু 0, হ্যাঁ এটা কি সবসময় এরকমই হয় ফিক্স এটা? আচ্ছা, আমি এখন এটা এক্সপ্লেন করছি। দেখেন, এটা খুব সহজ, এটা আসলে ডিফিকাল্ট কোনো ব্যাপার না, খুব ইজি। দেখেন, আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি, এই টেবিলটি কিভাবে আসলো এটা এক্সপ্লেন করে দিচ্ছি। কিন্তু আপনার এই টেবিলটি যে আঁকতেই হবে, আপনি যদি, আমি কথার কথা, পরীক্ষার এক্সামে যদি কথার কথা আমি যদি আপনার কাছে যাই বা আপনি যখন ডিজাইন করবেন, নিজে ডিজাইন করবেন, তখন যদি এরকম চাওয়া হয়, আপনি যদি এই একটি টেবিল লক করেন, এটি করেন বা এটি করেন, যে কোনো একটি করলেই ইটস কারেক্ট, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর এই টেবিলটি বোঝানোটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এটি আসলো। একই নিয়ম, এখানে আমি ইনপুটটা আমি দেখেন উল্লেখ করে নিই আলাদা করে, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট এবং আউটপুট। প্রেজেন্ট স্টেট কি আছে? প্রেজেন্ট স্টেট আমার আছে Q0 আর Q1, সেটা মিলে যে দুইটি বিট, সেই 2 বিটের কম্বিনেশনটা এখানে লেখা রয়েছে। দেখেন 0 0 0 1 1 0 1 1। আউটপুট হচ্ছে আউটপুটের ইয়াটা আমি মেনটেন করেছি Q1 Q0 স্টার, যেটা স্টার মেনটেন করেছি, এবং সেটার ভ্যালু তার মানে বোঝাচ্ছে এই যেই ইয়াটা আপনি দেখছেন এখানে, আহ কি বলে, আপনি এখানে যেই কলামটা দেখছেন, এই কলামটি হচ্ছে, বাঁ দিকেরটা হচ্ছে Q1 স্টার, ডান দিকের ভ্যালুটা হচ্ছে Q0 স্টার। একইভাবে এই কলামের বাঁ দিকের ভ্যালুটা হচ্ছে Q1 স্টার, ডান দিকের যে ভ্যালুটা, যেটা প্রথমটার ক্ষেত্রে 1 আর প্রথমটার ক্ষেত্রে বাঁ দিকেরটা হচ্ছে 0, সেটা হচ্ছে বাম দিকেরটা Q1 স্টার এবং ডান দিকেরটা Q0 স্টার। এবং এই ভ্যালুগুলো কোন ক্ষেত্রে আসছে? x এর ভ্যালু যখন 0 তখন এই ভ্যালুগুলো পাওয়া যায়, এবং x1 এর ভ্যালুগুলো যখন 1, x এর ভ্যালুগুলো যখন 1 তখন এই ভ্যালুগুলো পাওয়া যায়। একটা উদাহরণ আমি দেখিয়ে দিই, তাহলে একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এবং y এও অনুরূপ জিনিসটা ঘটবে। খেয়াল করে দেখেন, প্রথম কম্বিনেশনটা আমি জাস্ট এক্সপ্লেন করে দিব, এটা আসলে কিভাবে প্রথম কম্বিনেশনটা। দেখেন, প্রথম কম্বিনেশনটা ছিল আপনার আমি যদি এখান থেকে দেখাই, এটা ছিল হচ্ছে আপনার 0, এটা ছিল আপনার হচ্ছে 0 0 0, রাইট? সো এখানে দেখেন সুন্দর 0 0 আছে, এখানে সুন্দর 0 0 রয়েছে, দেখা যাচ্ছে।
এখানে সুন্দর 0 0 রয়েছে। সো বাকি জিরোটা কই, এক্সটা কই গেল? এক্সটা হচ্ছে লাগা এই জায়গাটায়, দেখেন এই 0 0 আর এই 0 মিলে আপনার কম্বিনেশনটা কি হয়েছে? কম্বিনেশনটা আউটপুটটা হয়েছে, আউটপুট না, নেক্সট স্টেটটা হয়েছে 0 0। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আসলে এটা আমি মানে ভুল করে এইভাবে দেখিয়ে ফেলেছি যে এখানে আসলে দেখেন Q1টাকে আগে দেখানো হয়েছে, Q0টাকে পরে দেখানো হয়েছে। এখানে কিন্তু ঠিক উল্টাটা করেছি, দেখেছেন? এটা একটু মাথায় রাখতে হবে। সো বাঁদিকেরটা হচ্ছে Q1, এইখানে বাঁদিকেরটা হচ্ছে Q1, তার মানে এখানে যেই টার্মটা আপনি পেলেন, এখানে যে টার্মটা পেলেন বাঁদিকেরটা Q1, সেই Q1টা হচ্ছে এই যে 0, এবং ডান দিকেরটাও যে 0টা সেটা আসলে Q0 স্টার, দ্যাট মিন্স এই ভ্যালুটা। ঠিক আছে? সো এইভাবে এই কম্বিনেশন গুলো এসেছে। আমি আরেকটি x ইকুয়ালস টু 1 এর জন্য একটি উদাহরণ দিই, যেমন হচ্ছে 0 1 1 0 1 1। তাহলে এই কম্বিনেশনটা হচ্ছে 0 1 1 হয়ে যাচ্ছে, কিন্তু 0 1 1 টু, ঠিক আছে? 0 1 1 হয়ে যাচ্ছে কম্বিনেশনটি। এই 0 1 1 কম্বিনেশনটি কোনটি? সেটা হচ্ছে লাগে এই কম্বিনেশনটি 0 1 1 0 1 1 আমি দেখতে পাচ্ছি দুইটা আউটপুটই 1 1 বা নেক্সট এটি 1 1, এবং আপনি খেয়াল করবেন যে সেটাই আসলে দুইটাই 1 1। ঠিক আছে? একইভাবে আপনি ইনপুট গুলোও বসাতে পারবেন আমি আশা করছি। প্রশ্ন জিনিসটি ক্লিয়ার হয়েছে কিভাবে এই টেবিলটি আসলে ফর্ম করা হলো? জি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার বড়টাই স্যার মানে সুবিধা স্যার, বড়টা যেটা হ্যাঁ, মনে রাখা, বাকি দুটো একটু রাইট 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 ইয়া রাইট কমপ্লিকেটেড। রাইট রাইট আমি এটাই বলছিলাম যে বড়টাই সুবিধা, কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যখন একজন ডিজাইনার থাকবেন, আপনি যখন একটা ডিজাইনার হবেন, এখন যেহেতু আপনারা ইয়া করছেন, তখন আমি বলবো সবগুলাই দেখে রাখতে, শিখে রাখতে। আপনি যখন ডিজাইনার হবেন তখন দেখবেন আপনার কাছে এইটা যতটা সহজ মানে এটা আসলে এমনি করাতে সহজ, হাতে করতে সহজ, কিন্তু এই টেবিল গুলোর থেকে ইন্টারপ্রিটেশন অনেক ইজি হয়, মানে বোঝা সহজ এই টেবিল গুলো থেকে। ঠিক আছে? যে চোখ দিয়ে দেখলাম এটা হলে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম ব্যাপারটা। সো আপনি আপাতত সবগুলোই চেষ্টা করবেন শিখে রাখার। আর এখানে যে কাজটা করা হয়েছে, বিভিন্ন স্টেটের নাম বিভিন্ন রকম দেওয়া আছে, যেমন 00 কে বলা হচ্ছে 0, যেমন সরি 00 কে বলা হচ্ছে এ, যেমন এখানে এ যত জায়গায় 00 আছে সবগুলো এ। সো এই জিনিসটা এখানে করা হয়েছে। সো এই হলো স্টেট টেবিল। ঠিক আছে? আপনারা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার মানে আমরা কম্বিনেশন লেখার ক্ষেত্রে প্রেজেন্ট স্টেট প্লাস ইনপুট ধরে তিন বিট ধরে আমরা 8টা বিট লিখলাম। যদি আমাদের শুধু প্রেজেন্ট স্টেট থাকতো তাহলে কি 4টা হইতো টোটাল বিট হ্যাঁ, সংখ্যা? তাহলে 4টা হতো, রাইট, ভেরি গুড, তাহলে 4টা হতো, কারণ আপনার ইনপুট থাকতো না তখন। তখন প্রেজেন্ট স্টেটে যেহেতু Q0 আর Q1 দুই বিট রয়েছে, 2 টু দি পাওয়ার 2 মানে 4টা কম্বিনেশন, 0 থেকে 3, এই 4টা কম্বিনেশন হতো, এবং সেই 4টা কম্বিনেশন অ্যাক্রসে Q0 স্টার, Q1 স্টার এবং Y ক্যালকুলেট করে নেক্সট স্টেট এবং আউটপুট বসাতে হতো। বুঝা যাচ্ছে? ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা, ঠিক ঠিক আছে। আমি তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত। তাহলে অ্যানালাইসিস অফ সিকোয়েন্সিয়াল সার্কিটের সেকেন্ড স্টেপ কমপ্লিট করলাম। এইবার আমার স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে। এখন স্টেট ডায়াগ্রামের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আপনার স্টেট ডায়াগ্রামের ক্ষেত্রে অবশ্যই আপনার এই টেবিলটি গুরুত্বপূর্ণ। আপনার এই টেবিলটি ছাড়া আপনি স্টেট ডায়াগ্রাম আঁকতে পারবেন না। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে আসলে আমি যদি স্টেট ডায়াগ্রামটা আঁকি, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারবেন। আমার এখন উপায় হচ্ছে আমি জাস্ট একটু শুরুটা দেখাই দিই আপনাদেরকে, স্টেট ডায়াগ্রামের শুরুটা কিভাবে করতে হয়। এখানে একটু এঁকে দেখাই, একটু ক্লামজি হবে, একটু হিজিবিজি হবে, বাট আমার মনে হয় আপনারা কিছুটা হলেও ধারণা করতে পারবেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। একটু ভালো করে খেয়াল করব সবাই। সো আপনার প্রেজেন্ট স্টেট কয়টি আছে এটা আগে দেখে নিতে হবে। প্রেজেন্ট স্টেট দেখেন, আসলে প্রকৃতপক্ষে প্রেজেন্ট স্টেট রয়েছে আপনার, ভালো করে বলছি, আমি কিন্তু প্রেজেন্ট স্টেট আর ইনপুট বলছি না, আমি বলছি আপনার স্টেটের সংখ্যা, মোট স্টেট সংখ্যা, ভিন্ন কয়টি স্টেট রয়েছে। প্রেজেন্ট স্টেট বা নেক্সট স্টেটের দিকে যদি আপনি ভালো করে তাকান, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ভিন্ন প্রেজেন্ট স্টেট যদি ভালো করে দেখেন, আপনার ভিন্ন রয়েছে আসলে 4টি স্টেট। কিভাবে? প্রথম দুইটি দেখেন একই রকম 0 0, পরের দুইটি একই রকম 0 1, পরের দুইটি একই রকম 1 0, পরের দুইটি একই রকম 1 1। তাহলে আপনার ভিন্ন 4টি স্টেট রয়েছে। তাহলে এই মুহূর্তে, তাহলে আপনার যখন স্টেট ডায়াগ্রাম আঁকবেন 4টি স্টেট বোঝানোর জন্য, আপনি আসলে এরকম কিছু একটা করে ফেলতে পারেন যে 0 0 একটি স্টেট, 0 1 আরেকটি, আমি এটা এখানে না দিয়ে অন্য জায়গায়ও দিতে পারতাম,
আমি নিচেও দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। 0 1, তারপর হচ্ছে 1 0, ফাইনালি 1 1। এই যে চারটি ভিন্ন স্টেট, এই চারটি ভিন্ন স্টেট রয়েছে, ঠিক আছে? এই চারটি ভিন্ন স্টেট রয়েছে। এখন এটাকে আমি একটু সৌন্দর্যের জন্য আমি একটু সার্কেল করে দিলাম, দেখার সৌন্দর্যের জন্য আমি সার্কেল করে দিলাম। ওকে ফাইন, এই চারটি ভিন্ন স্টেট রয়েছে। এখন নেক্সট যে কাজটা আপনাকে করতে হবে, এই চারটি ভিন্ন স্টেটে আপনার স্টেট ডায়াগ্রাম পূর্ণ করতে হবে। তার মানে কোন দিক থেকে কোন দিকে সিগন্যালের ফ্লো হচ্ছে সেটা আপনাকে বসাতে হবে। তার মানে এই স্টেট ডায়াগ্রাম দেখা মাত্রই একজন যে কাস্টমার বা যে ডিজাইনার যেই বলে না কেন, দেখে বুঝে ফেলতে পারবে সার্কিটটা আসলে কিভাবে কাজ করছে, মানে অ্যানালাইসিসটা কি সার্কিটের। এখন দেখি কি এটা কিরকম হয়, বোঝার চেষ্টা করি। দেখুন আমি একটু ভালো করে এবার কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। দেখুন প্রেজেন্ট স্টেট যখন 0 0, যখন ইনপুট 0, নেক্সট স্টেট 0 0 এবং আউটপুটটি 0, তাহলে প্রেজেন্ট স্টেট বর্তমান স্টেট হচ্ছে 0 0, যেটা নাকি এটা। সেখানে যখন আমি x ইকুয়ালস টু 0 পেলাম, তার মানে ইনপুটটা 0 পেলাম, তখন আমি আউটপুট পেয়েছি কত? 0 0। আউটপুটটা, সরি আউটপুট না, নেক্সট স্টেট পেয়েছি 0 0। এই সিগন্যালের ফ্লোটা আমি কিভাবে দেখাবো? দেখাই, সিগন্যালের ফ্লোটা আমি কিভাবে দেখাচ্ছি। তাহলে সিগন্যালটা প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটের দিকে যাবে। তাহলে বর্তমানে আমি প্রেজেন্ট স্টেট এখানে রয়েছি, দ্যাট মিনস 0 0 তে রয়েছি। সেখান থেকে নেক্সট স্টেট কততে যাচ্ছে? 0 0 তেই যাচ্ছে, যখন আমার ইনপুটটি 0। তাহলে এটা আমি কিভাবে দেখাবো? 0 0 তে ছিলাম এবং 0 0 তেই রয়ে গেলাম যখন আমার ইনপুটটি 0, এবং এই মুহূর্তে আমার আউটপুটটি কত? 0। তাহলে বাম দিকেরটা দ্বারা আমি আসলে বুঝাচ্ছি আপনার ইনপুট, এবং ডান দিকের যেই ইয়াটা সেটা দ্বারা আমি বুঝাচ্ছি আউটপুট। ঠিক আছে? ওকে, সো এই হলো আপনার একটা ফ্লো আমি দেখালাম। এবার পরেরটাতে যদি আসি, প্রেজেন্ট স্টেট যখন 0 0, তখন আমি চলে যাচ্ছি 0 1 এ, যখন আমার ইনপুটটি 1 হয়েছে। তাহলে বর্তমানে আমি 0 0 তে রয়েছি, আমি যাব কিন্তু 0 1 এ যখন আমার ইনপুট 1। তাহলে এটা কিভাবে দেখাবো? 0 0 তে রয়েছিলাম, 0 1 এ চলে গেলাম যখন আমার ইনপুট 0। এই মুহূর্তে আমার আউটপুট কত ছিল? আমার আউটপুটটি ভালো করে যদি দেখেন, এটাও 0। তার মানে আউটপুটটি 0। তাহলে একইভাবে আমি যদি পুরোটা কমপ্লিট করি, যদি 0 1 হয় প্রেজেন্ট স্টেট, গেলাম 0 0 তে, তাহলে বর্তমানে 0 1 এ আছি, যাচ্ছি 0 0 তে। তাহলে 0 1 থেকে আমি যাচ্ছি 0 0 তে যখন আমার ইনপুটটি 0। এটা এখন আমি কিভাবে দেখাবো? 0 0 0 1 থেকে 0 0 তে চলে গেলাম যখন আমার ইনপুটটি 0, এবং আমার আউটপুটটি কত তখন? সেই মুহূর্তে আমার আউটপুটটি কত? 1। আমার আউটপুটটি 1। সো আবার আমি দেখাই, এখন হচ্ছে পরের স্টেটটা আমি কভার করবো। 3টা পর্যন্ত আমার হয়ে গিয়েছে। 4 নম্বরটা যদি আমি দেখি, 4 নম্বর রোটা, তাহলে 0 1 হচ্ছে বর্তমান স্টেট, যাচ্ছি 1 1 এ। তাহলে 0 1 হচ্ছে বর্তমান স্টেট, যাচ্ছি 1 1 এ। তাহলে এইখান থেকে যাচ্ছি এইখানে যখন আমার ইনপুটটি 1 এবং আমার আউটপুট 0। তাহলে এটা দেখতে কিরকম? 0 1 থেকে চলে আসলাম 1 1 এ, আমার ইনপুট যখন 1 আর আউটপুট যখন 0। আচ্ছা, তারপরে তাই চলে আসি 1 0 থেকে চলে গেলাম 0 0 তে, 1 0 থেকে 1 0 থেকে 0 0 তে চলে যাচ্ছি। তাহলে আমি 1 0 তে আছি বর্তমানে, এই 1 0 তে আছি। 1 0 থেকে 0 0 তে চলে যাচ্ছি আমি। ওকে, 1 0 থেকে 0 0 তে চলে যাচ্ছি আমি যখন আমার ইনপুট হচ্ছে 0, আউটপুট হচ্ছে 1। যখন আমার ইনপুট হচ্ছে 0, আউটপুট হচ্ছে 1। 1 0 তে রয়েছি, 1 0 তেই থাকলাম যখন আমার ইনপুট 1। ওকে, 1 0 তে আছি, 1 0 তে থেকে গেলাম, 1 0 তে আছি এবং 1 0 তেই থেকে যাচ্ছি যখন আমার ইনপুট 1। এবং এই মুহূর্তে আমার আউটপুটটি কত? নাকি আমি কি ভুল করছি নাকি? না, ঠিকই আছে তাই না? 1 0 তে আছি,
আমি তাহলে উল্লেখ করছি এখন এই জায়গাটার কথা, 10 তে আছি, নেক্সট স্টেট 10 তেই থাকতেছি। আমার ইনপুট ছিল 1, আমার আউটপুট ঠিক হচ্ছে আছে স্যার। 0। হ্যাঁ, আউটপুটটি 0, এই জায়গাটায় আমার আউটপুটটি 0। ঠিক আছে, ওকে ফাইন। পরবর্তী যেই আমার স্টেপটা সেটা হচ্ছে 1 1 1 1 থেকে 0 0 তে চলে যাচ্ছি যখন ইনপুট 0। তাহলে 1 1 থেকে এই 1 1 থেকে 0 0 তে চলে যাচ্ছি আমি। তো 1 1 থেকে 0 0 তে চলে গেলাম যখন আমার ইনপুট হচ্ছে, সরি, ইনপুট হচ্ছে 0, ইনপুট হচ্ছে 0 আর আউটপুটটি হচ্ছে সেই মুহূর্তে 1। ওকে, এবং ফাইনালি লাস্ট পয়েন্টটা যেটা রয়েছে আমার, যেটা হচ্ছে এটা 1 1 থেকে 1 0 তে চলে যাচ্ছি, তার মানে আমি 1 1 থেকে 1 0 তে চলে যাচ্ছি যখন আমার ইনপুট 1। 1 1 থেকে 1 0 তে চলে যাচ্ছি যখন আমার ইনপুট হচ্ছে 1 এবং আমার আউটপুট হচ্ছে 0। তাহলে এইভাবে আমার আসলে আমি সবগুলা টেবিলের সবগুলা স্টেট কভার করতে পারলাম। আমার যে আটটা রো রয়েছে সেই 8টা রো আমি কভার করতে পারলাম। এবং দেখুন এই স্টেট টেবিলটি কিভাবে একটা ছবির মাধ্যমে আমি প্রকাশ করলাম। তাহলে এই ছবিটি দেখলে আসলে যে কেউ, যে কোনো ডিজাইনার আসলে বুঝতে পারবে কখন কোন স্টেটে থাকলে কি ইনপুট আসলে কি আউটপুট আসবে এবং নেক্সট স্টেট কোথায় যাবে। তার মানে প্রেজেন্ট স্টেট কি থাকবে, ইনপুট কি হবে, কি হলে সেটা নেক্সট স্টেট কোথায় যাবে এবং আউটপুটটা সেই জায়গায় কি হবে সেটা ইজিলি বুঝতে পারবে। কারণ একটা জিনিস এখানে উল্লেখ করে দেই আমি, একটা জিনিস খেয়াল করেন, এটা আমি 0 0 উল্লেখ করেছি, এটা 0 1, ঠিক আছে। দেখেন এখানে আমি 1 0 দিয়েছি, এখানে আমি 1 1 দিয়েছি, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন এখানে আপনার হয়তোবা, আমি জাস্ট গেস করতেছি, এই 0 0 পরে 0 1 দিয়ে আমি যদি এখানে 1 1 দিতাম কোনো সমস্যা ছিল না এবং দেখতে আরো বরঞ্চ সুন্দর হতো, এটা যদি আমি 1 1 দিতাম, ঠিক আছে। সো 0 0 0 1, এটা 1 1 দিতাম, তারপর এখানে যদি আমি 1 0 ইউজ করতাম তাহলে আসলে ট্রানজিশন গুলো দেখতে অনেক সুন্দর হতো আর কি, ঠিক আছে। সো এই পর্যন্ত কারো প্রশ্ন আছে নাকি? স্যার আমার আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন। স্যার মানে মানে আমাদের যদি স্যার প্রেজেন্ট স্টেটই থাকতো, শুধু ইনপুট না থাকতো, সেক্ষেত্রে তো স্যার আমাদের 0 0 0 1 1 0 1 1 হতো, চারটা কম্বিনেশন। তো হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে কি রাইট, স্টেট ডায়াগ্রামে চারটাই হতো? অবশ্যই হ্যাঁ, স্টেট ডায়াগ্রাম চারটাই হতো। তখন আর কোনো আপনার সিগন্যালের ফ্লো ঠিকই থাকতো, ঠিক আছে। তখন সিগন্যালের ফ্লো ঠিকই থাকতো, কোনো ইনপুট অথবা আউটপুট, এই যে যেমন এখানে আমরা বায়ে ইনপুট এবং ডানে আউটপুট ইন্ডিকেট করে দিচ্ছি, এই জিনিসগুলো হয়তোবা তখন থাকতো না, জাস্ট সিগন্যালের ফ্লো থাকতো, ঠিক আছে। জি স্যার। তার মানে স্যার স্টেট ডায়াগ্রামের কোনো স্পেসিফিক সূত্র নাই যে এতটা থাকলে এতটাই হবে? না, ওই যে এটা নির্ভর করে আপনার প্রেজেন্ট স্টেটের উপরে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আর সেকেন্ড রোটা একটু দেখবেন, মানে 0 0 থেকে 0 1 স্যার আসলে সেকেন্ড রো এর স্যার একটা ভুল হইছে আমার মনে হচ্ছে স্যার, আউটপুটে 1 0 হবে না, আচ্ছা ইনপুট 1 হবে আউটপুট 0 হবে। আচ্ছা, তাহলে হতেই পারে, দেখি আমরা 0 0, এটা তাই না, সেকেন্ড রো 0 0 0 1 হবে যখন আমার ইনপুট 1। 0 0 তে আছি, 0 1 এ গিয়েছি যখন আমার ইনপুট হচ্ছে, ও বাঁদিকেরটা 1 হবে তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার 10। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য কারেকশন। ঠিক আছে, হ্যাঁ রাইট। সো এখন মনে হয় ঠিক আছে মোটামুটি। দেখেন এই ছবিটাই পরবর্তীতে কিরকম ভাবে রূপান্তরিত হচ্ছে এটা একটু ভালো করে খেয়াল করেন। আমি ছবিটা মুছছি না আপনাদের জন্য দেখার জন্য। দেখেন এখানে স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমারটার সাথে কিছুটা ভিন্ন, আপনারা খেয়াল করতে পারছেন? এই যে এই উপরেরটা দেখেন কিছুটা ভিন্ন। এই ভিন্নতার কারণটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, এখানে নিচে যেই ব্ল্যাক কালার দিয়ে যেটি আঁকা রয়েছে সেটা যদি আমরা একটু দেখি ভালো করে, একটু সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, ব্ল্যাক কালার দিয়ে বিশেষ করে যেটি রয়েছে, ব্ল্যাক কালার দিয়ে যেটি বিশেষ করে রয়েছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে, সেটা খেয়াল করে আগের দেখবেন। ডায়াগ্রামটা কিন্তু স্যার ওইখানে রয়ে গেছে স্যার, ওটার কারণে হ্যাঁ স্যার রয়ে দেখা আমি ইচ্ছা করে রেখেছি, আগের ডায়াগ্রামটা রাখার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে, ঠিক আছে, এর জন্য আমি মুছিনি। ভালো করে খেয়াল করে দেখবেন,
ব্ল্যাক কালারটার দিকে একটু ভালো করে খেয়াল করেন, ব্ল্যাক কালার পিছনের ছবিটার দিকে ভালো করে খেয়াল করেন। সো 0 0 ছিল, পরেরটা কিন্তু 1 0 করে দিয়েছি এখানে, খেয়াল করেছেন? এটা কিন্তু আমারটা এখানে 0 1 খেয়াল করা দেখা যাচ্ছে। আর ব্ল্যাক কালারটাই কিন্তু এটা হচ্ছে 1 1, কিন্তু আমারটাই এই জায়গাটাই ছিল 1 0। আর ব্ল্যাক কালারটা এখানে 0 1, আমারটাই কিন্তু এখানে 1 1। তাই দুটো ছবি এক না। আগেই বলে দিচ্ছি, দুটো ছবি দেখতে এক না হলেও মানে দেখতে হুবহু এক না। আমার কথাটা হচ্ছে দেখতে একদম এক্স্যাক্টলি সেম না, ঠিক আছে? কিন্তু দেখতে যদিও সেম না, কিন্তু এটা আসলে কি বলবো, ম্যাথমেটিক্যালি বলেন বা লজিক্যালি বলেন সেম। জাস্ট এটার পজিশন গুলা ডিফারেন্ট করা হয়েছে, ঠিক আছে? পজিশন গুলা ডিফারেন্ট করা হয়েছে। আমি দেখালামই যে আমারটা থেকে ওটার পজিশনটা কোয়াইট ডিফারেন্ট। ডিফারেন্ট থাকার কারণেই এটা দেখতে এরকম হয়েছে। এই কথাটা কি বোঝা গেছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? এই জিনিসটা কি বুঝতে পারছি? এই জিনিসটা কি বোঝা গেছে? ওকে, ভেরি গুড, ভেরি স্যার গুড। এখানে হ্যাঁ, স্যার question? ইনপুট আর আউটপুটটা তো স্যার মার্ক করা নেই, তো এক্ষেত্রে সবসময় কি বুঝবো প্রথমে ইনপুট সেকেন্ড আউটপুট? না না, আপনি যেটা করবেন, হ্যাঁ গুড, আমি বলে দেই। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি লিখে দিবেন একটা, যেমন এটা আমি লিখে দিয়েছিলাম যে একটা লিখে দিলেই আসলে বোঝা যায় যে কোনটা কি। সো ইনপুট ধরেন বাঁ দিকেরটা, আপনি পরে বলে দিলেন যে এটা হচ্ছে আপনার আউটপুট, ঠিক আছে? এরকম করে আপনি একটা দরকার হয় লিখে দিবেন, ঠিক আছে? একটা লিখে দিলেই ওই একই, যদি মোডটা সব জায়গায় ফলো করেন তাহলে এটা আপনার যে কেউ বুঝতে পারবে। ওকে, ঠিক আছে। তাহলে এই হলো আপনার হচ্ছে অ্যানালাইসিস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট, যেখানে নাকি আমরা একটা ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে আসলে অ্যানালাইসিসটা বুঝলাম। এবং পরবর্তী যেই কাজটা এখানে করেছে, এটা আসলে বলা আসলে খুব একটা জরুরি না যদিও, তাও আমি দেখি, এটাকে বলা হয় স্টেট অ্যাসাইনমেন্ট বলি। স্টেট ডায়াগ্রাম এরই একটা পার্ট আসলে স্টেট অ্যাসাইনমেন্ট। যেই নামগুলো আমি দিয়েছিলাম, যেমন 0 0 কে এ বলছিলাম, সেটাকে আমি এ নাম দিয়েছি, জাস্ট অনুরূপ নামগুলো বসিয়ে দিয়েছি। যেমন 1 1 কে আমি, এখানে যে 1 1টা রয়েছে সেটাকে আমি ডি দিয়েছিলাম, এরকম জাস্ট নামগুলো বসিয়ে দিয়েছি। এর ফলে এই জিনিসটা সৃষ্টি হয়েছে। সো এই হলো আপনার তিনটা স্টেপ বা তিনটা ধাপ। এই তিনটা ধাপ বা স্টেপ আপনি কমপ্লিট করলে আসলে আপনার অ্যানালাইসিস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট কমপ্লিট, ঠিক আছে? সো এই এই ছবিটা দেখার মাধ্যমেই আসলে যে কেউ বুঝতে পারে আসলে একটা সার্কিট কি ধরনের ফাংশন করছে। যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই, আমি প্রায়শই এই উদাহরণটা দিয়ে থাকি। আমি জাস্ট একটা স্টেট ডায়াগ্রাম এঁকে দেই আপনাদেরকে, দেখেন আপনারা খুব সহজেই হয়তোবা এই স্টেট ডায়াগ্রাম দেখে বুঝতে পারবেন যে এটার ফাংশনালিটিটা কি। যেমন একটা স্টেট ডায়াগ্রাম আমি আঁকছি উপরে। আপনি কি এটা গেস করতে পারবেন এটা কি সার্কিটের ফাংশনালিটিটা কি? প্রথমটা হচ্ছে আর লিখেছি, পরেরটা ওয়াই লিখেছি, পরেরটা জি, পরেরটা ওয়াই। এটা আপনি এইভাবে চিন্তা করতে পারেন, আর ওয়াই জি, আর ওয়াই বা জি এগুলো হচ্ছে সব কালারের প্রথম অক্ষর, বিভিন্ন কালারের প্রথম অক্ষর। রেড ইয়েলো গ্রিন ইয়েলো। হ্যাঁ, তো এটা দিয়ে কি আপনি ধারণা করতে পারেন যে এই স্টেট ডায়াগ্রামটা আসলে কি প্রকাশ করছে? ট্রাফিক লাইট। হ্যাঁ, এটা একটা সিম্পল ট্রাফিক লাইট এর একটা স্টেট ডায়াগ্রাম প্রকাশ করছে, একটা সিম্পল ট্রাফিক লাইট স্টেট ডায়াগ্রাম। একটা মজার ব্যাপার খেয়াল করে দেখবেন হয়তোবা, এখানে 4টি আলাদা আলাদা স্টেট রয়েছে, তার মানে 0 0 0 1 1 0 1 1, কিন্তু অদ্ভুত ব্যাপার যে এখানে কোনো ইনপুট নাই, কোনো আউটপুট নাই। এটা কি খেয়াল করেছেন আপনারা? এটা হতেই পারে, ঠিক আছে? সো ফাইনাল স্টেট ডায়াগ্রাম দেখে আসলে আপনি ধারণা করতে পারেন যে সার্কিটটি আসলে কি ফাংশন করছে, ঠিক আছে? কখন কি আউটপুট হবে, কখন কি ইনপুট আসলে কখন কি আউটপুট হবে, সেটা দেখে এই স্টেট ডায়াগ্রাম দেখে বোঝা যায়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। টপিক না আসলে একটা ডিফারেন্ট এক্সাম্পল, যেটা আমি আপনাদেরকে আসলে বলবো যে এটা নিজেদেরকে সলভ করার জন্য আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিব। এখানে একটা ইয়ার মধ্যেই সবকিছু করে দেওয়া আছে। আসলে আপনার ফার্স্টে সার্কিট দেখে, দ্যাট মিনস এই সার্কিটটা দেখে আপনার প্রথমেই যে কাজটা করা উচিত
সেটা হচ্ছে ইকুয়েশন লিখে ফেলা। এখানে একটা ফ্লিপ ফ্লপ রয়েছে, সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড একটা ফ্লিপ ফ্লপের জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে Q0 t+1 এই ইকুয়েশনটি লিখে ফেলতে হবে। আমাদের এখানে যে Q0 t+1 ইকুয়েশনটি হবে সেটা হচ্ছে আমরা জানি এটা একটা ডি ফ্লিপ ফ্লপ, সো D0 হবে এবং D0 ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে তাহলে এটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন D0 তে আসলে যে ইকুয়েশনটা রয়েছে সেটা কি, এখানে আসতেছে x XOR y, আর পরবর্তীতে এখানে এটা ঢুকতেছে আরেকটা XOR এর একটা ইনপুটে, এখানে আসতেছে z, সেটা আবার z এর সাথে XOR হচ্ছে। তার মানে D0 এর ভ্যালু আসলে নাথিং বাট x XOR y XOR z। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু ইকুয়েশনটা পেয়ে গেলেন। এখন পরবর্তীতে আপনার দেখেন একটা জিনিস, আপনি আগের মতোই সেম কাজটা করবেন। আপনার ইনপুটের সংখ্যা কিন্তু এখন দুটো, আপনার ইনপুটের সংখ্যা হচ্ছে দুটো, আপনার আউটপুটও আছে আবার জেড। জেড এখানে জেড এর ইকুয়েশনটা কি, আউটপুটের ইকুয়েশনটা কি, জেড ইজ ইকুয়ালস টু, দেখাই যাচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে সরি দেখাই যাচ্ছে সেটা হচ্ছে জেড ইজ ইকুয়ালস টু, সরি 1 মিনিট, স্যার জেড তো আমাদের আউটপুট না স্যার, জেডই তো কিউ নট স্যার, এটাই বলতেছি না, এখানে জেডটা সেখানে তো আলাদা কোনো করে, আউটপুট নাই স্যার। না না জেডটা আলাদা করে বের করা আছে, আপনি ভালো করে দেখেন তারটা আলাদা করে বের করা আছে, তার মানে বোঝাচ্ছে যে এটা একটা আউটপুট। দ্যাট মিন্স Q0 বোঝানোর জন্যই আউটপুট এইভাবে দেখানো হয়েছে। কিন্তু এখানে আপনাদের একটা জিনিস খেয়াল করেন, আমি হচ্ছে জেডটা দেখাইনি, ঠিক আছে, এখানে কিন্তু জেডটা দেখানো হয়নি বা আউটপুটটা দেখানো হয়নি, ঠিক আছে। সো আউটপুটটা খুব সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড, জেড হবে আসলে Q0t, প্রেজেন্ট স্টেট হয়ে যাবে। ওকে, সো মানে এই জিনিসটাই হুবহু আউটপুটে বসবে, এই জিনিসটাই হুবহু আরেকটা কলাম হবে, সেখানে জেড নাম হবে এবং হুবহু এই জিনিসটাই বসে যাবে, ঠিক আছে। এবং আগের মতোই আমরা প্রেজেন্ট স্টেট আর ইনপুট মিলে কত বিট হয় সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে প্রেজেন্ট স্টেট আর ইনপুট মিলে আসলে আমার 3 বিট হচ্ছে এবং সেই 3 বিট দিয়ে 8টা কম্বিনেশন থেকে আমি ইকুয়েশনের মাধ্যমে নেক্সট স্টেট গুলো বের করব। যখন আমার টেবিলটা হয়ে গেল, একবার টেবিলটা হয়ে যাওয়ার পরে আমি যে কাজটা করব, প্রকৃতপক্ষে আমার ভিন্ন রকম স্টেট কয়টি রয়েছে দেখতেই পাচ্ছি, 0 এবং 1 দুটো স্টেট, 0 এবং 1 লিখে ফেলবো এবং আমার সেই অনুসারে আমার শুরু করব এই প্রথম কন্ডিশন দিয়ে বা প্রথম রো দিয়ে, যে 0 বর্তমান স্টেট 0 তে রয়েছি, আমার ইনপুট 0 0, নেক্সট স্টেট 0 তে গেলাম, তাহলে 0 থেকে 0 তেই গেলাম যখন আমার ইনপুট 0 0। দেখেন একটি কমা দেয়া আছে, কমা দিয়ে সেপারেট করা আছে আরেকটি 1 1। এটার অর্থ হচ্ছে এটাই যে বর্তমান যখন আমি 0 তে থাকবো, দেখেন এইটার কথা বোঝানো হচ্ছে, এটাও একই ঘটনাই ঘটছে। 0 তে ছিলাম বর্তমানে, 1 1 যখন ইনপুট তখন 0 তে গেলাম। সো একই জিনিস দুইবার আঁকার কোনো প্রশ্ন ওঠে না, তার জন্য একই ফ্লো দেখিয়ে জাস্ট কমা দিয়ে আমার ইনপুটটা দেখিয়ে দেওয়া হয়েছে। তার মানে 0 0 এবং 1 1 দুইটা ইনপুটের ক্ষেত্রেই এই 0 থেকে 0 তেই আমি থেকে যাচ্ছি এবং অনুরূপভাবে টেবিলটি অনুসরণ করে পুরো স্টেট ডায়াগ্রামটি কমপ্লিট করা হয়েছে। আমার মনে হয় না এটা আসলে বুঝতে খুব বেশি কষ্ট হবে আপনাদের, ঠিক আছে। সো আমরা পরের ইয়াতে চলে যাই, ডি অ্যানালাইসিস। ডি ফ্লিপ ফ্লপ দেখলাম, আমরা ভালোভাবেই দেখেছি। জেকে ফ্লিপ ফ্লপের একটি জাস্ট আমি এখন জাস্ট টাচ দিয়ে যাব আপনাদেরকে, কারণ এই জিনিসগুলো আসলে আপনারা এখন ইজিলি ক্যাচ করতে পারবেন আমি আমার ধারণা, টাচ দিয়ে যাচ্ছি আমি। সো এটি একটি জেকে ফ্লিপ ফ্লপের সার্কিট, দেখতেই পাচ্ছি অ্যানালাইসিস উইথ জেকে ফ্লিপ ফ্লপ। এখানে দুটো জেকে ফ্লিপ ফ্লপ রয়েছে, পজিটিভ এজ ট্রিগার জেকে ফ্লিপ ফ্লপ রয়েছে এবং এখানে বেশ কিছু গেট রয়েছে, এন্ড গেট, এক্সঅর গেট, নট গেট। একটি ইনপুট রয়েছে এক্স, একটি ইনপুট রয়েছে এক্স এবং আপনার এখানে কোনো আউটপুট দেখা যাচ্ছে না, হ্যাঁ কোনো আউটপুট নেই। সো এটা তাহলে কি করতে হবে, আমাকে স্টেট ইকুয়েশনটা লিখে ফেলতে হবে। দুইটা যেহেতু আমার কাছে রয়েছে দুইটা জেকে ফ্লিপ ফ্লপ, তার জন্য আমার দুইটা স্টেট ইকুয়েশন হবে। তো Q0 এর জন্য হবে Q0 স্টার বা Q0 t+1, আমরা জানি যে কিউ বার প্লাস কে বার কিউ, সেইটা ফলো করে উপরের ইকুয়েশনটা লেখা হয়েছে J0 Q0 প্রাইম অর K0 প্রাইম কিউ। লেখার পরে আমরা জানি এটা জাস্ট কিছুই করা হয়নি, ইকুয়েশনটাকে সিম্পলিফাই করা হয়েছে। সিম্পলিফাই মানে বলতে আমি এটা বোঝাচ্ছি যে এখানে যে একটা ইনপুট, কে একটা ইনপুট জেকে ফ্লিপ ফ্লপের, জেতে কি আছে সেটা দেখেন নিচে আমি আলাদা করে লিখে রেখেছি, প্রত্যেকটা J0 তে কি আছে ইকুয়েশনটা, K0 তে কি আছে এটা বের করে ফেলবেন। একই রকম ভাবে J1 এ কি ইকুয়েশন আছে, K1 এ কি ইকুয়েশন আছে বের করে ফেলবেন। একবার এই পুরো জিনিসটা বের করা হয়ে গেলে স্টেট ইকুয়েশন লিখবেন, সেখানে শুধুমাত্র
শুধুমাত্র এটি ভালো করে শুনে রাখেন, এই ইকুয়েশনের শুধুমাত্র J0 এবং K0 এর ভ্যালুটা ইনপুট করে দিবেন। J0 K0 ভ্যালুটা ইনপুট করে দিলে আপনার ফাইনাল প্রোডাক্টটি বের হয়ে যাবে। একইভাবে Q1 স্টারের ক্ষেত্রেও দেখেন যে কিউ বার প্লাস কে বার কিউ এই সূত্রটি বসানো হয়েছে এবং এই সূত্রটি বসানোর মাধ্যমে দেখেন Q1 প্রাইম আর Q1 এই দুটো জিনিস অপরিবর্তিত থেকে গিয়েছে, শুধুমাত্র J1 এবং K1 প্রাইমের ভ্যালুটাই এখানে বসানো হয়েছে। সাবস্টিটিউট করার পরে ফাইনাল প্রোডাক্টটা লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে জে কে ফ্লিপ ফ্লপের অ্যানালাইসিসে যেই স্টেট ইকুয়েশন রয়েছে সেখানে শুধু জে এবং কে এর ভ্যালুটা বসবে। আবারও বলছি, শুধুমাত্র জে এবং কে এর ভ্যালুটা বসবে। ইকুয়েশনে আমরা ডান দিকে দেখতে পারি যে প্রেজেন্ট স্টেট দুটি রয়েছে, Q0 এবং Q0 প্রাইম দুটি প্রেজেন্ট স্টেট রয়েছে। এই দুটো আসলে আমরা হাত দিব না, যা আছে সেটাই রেখে দিব। ঠিক আছে, ওকে স্যার ক্লাস হ্যাঁ, আছে আরেকটা। কয়টা এখন টাইম কত? কয়টা স্যার বাজে? 10টা প্রায় 10টা বাজে। 10টা এক্স্যাক্টলি 10টা বাজে নাকি 10টা বাজতে এখনো 3-4 মিনিট আছে স্যার। ওকে ওকে, আমি তাহলে আপনাদের এই 3-4 মিনিটে আপনাদের নেক্সট ক্লাস তো মনে হয় 10টা 5-এ। জি স্যার। আচ্ছা, আমি এই 3-4 মিনিটে আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। সো আমি আপনাদেরকে একটা জিনিস আমি সাজেস্ট করব আসলে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এই যে জেকে ফ্লিপ ফ্লপের অ্যানালাইসিসের পরবর্তীতে যে টেবিলটা ফর্ম করা হয়েছে, যেই ডায়াগ্রামটা ফর্ম করা হচ্ছে, এটা আপনারা বাসায় নিজেরা করবেন। এবং পরবর্তীতে টি ফ্লিপ ফ্লপেরও একই রকম উদাহরণ রয়েছে, একটি সার্কিট রয়েছে, টি ফ্লিপ ফ্লপ রয়েছে। একই রকম ভাবে আপনারা স্টেট ইকুয়েশন T0 তে কি আছে এবং T1 এ কি আছে ইকুয়েশন লিখবেন, স্টেট সূত্র লিখবেন স্টেট ইকুয়েশনে, লিখে ভ্যালুগুলো বসাবেন এবং পরবর্তীতে ভ্যালুগুলো বসানোর পরে একই স্টেপ, আসলে একই প্রসিডিওর সবগুলোর, আপনি টেবিল করবেন, টেবিল থেকে স্টেট ডায়াগ্রাম করবেন, টেবিল থেকে স্টেট ডায়াগ্রাম করবেন। আচ্ছা আচ্ছা, সবাই একটু মিউট করেন, সবাই মিউট করেন। একটা জিনিস আমি একটু বলি এখানে, একটা জিনিস আমি এখানে একটু বলতে চাচ্ছি আসলে। দেখেন নিচে দুটো কথা উল্লেখ করা আছে, এই জিনিসটা একটু বলি। ইন মিলি মডেল the output is a function of both the present state and input, আর ইন মুর মডেল the output is a function of the present state only। এইটা আসলে কি বলতেছে, মিলিতে বলতেছে আউটপুটটা আসলে প্রেজেন্ট স্টেট এবং ইনপুট দুইটার উপরই নির্ভর করবে। তাহলে এইটার একটা উদাহরণ হচ্ছে, মিলি মডেলের একটা উদাহরণ হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। মিলি মডেলের একটি উদাহরণ হচ্ছে আপনাদের যে ফার্স্ট সার্কিটটা রয়েছে, আমরা যে ফার্স্ট সার্কিটটা অ্যানালাইজ করেছিলাম, সেখানে দেখেন আউটপুট যেটা ছিল, এখানে আপনি একটু খেয়াল করে দেখেন আউটপুটের ইকুয়েশনটা যদি দেখেন y is equals to something, এখানে আউটপুটটা কিন্তু প্রেজেন্ট স্টেট এবং ইনপুট দুইটার ফাংশন। তাহলে এটা একটা আসলে মিলি মডেল। এই সার্কিটটাকে বলা হয়, এই সার্কিটটা আসলে কোন মডেলের মধ্যে পড়ছে, মিলি মডেল, এটা মুর মডেল না। পরবর্তীগুলো হয়তো মুর মডেলের মধ্যে পড়ছে। ঠিক আছে, সো আমি আশা করব যে আপনারা নেক্সট ক্লাসে আসলে অ্যানালাইসিস উইথ টি ফ্লিপ ফ্লপ পুরোটা শেষ করে ফেলবেন। এখন আমি আপনাদের ইয়াটা নিয়ে নিব, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? নেই, তাই না? ঠিক আছে গাইস, আমি তাহলে এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়ার ব্যবস্থা করতেছি।